ওকে। সো আজকে আমরা প্রথমে যে সেকশনটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এমসিকিউ সেকশন, ঠিক আছে? এমসিকিউ সেকশনটা ইম্পর্টেন্ট খুব এই জন্যই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউটাকে আমরা একটু গ্র্যান্টেড নিয়ে ফেলি। বাট কী হয়, এই সেকশনটা একটা এমন সেকশন যেটা আমার ক্ষেত্রে হতো, ছেলেমেয়েদের কনফিডেন্স ব্রেক করে দেওয়ার জন্য বা বুস্ট করে দেওয়ার জন্য এই সেকশনটা খুব জরুরি। যদি একটা ছেলে বা মেয়ে 14টার মধ্যে 14টা এমসিকিউ ক্র্যাক করে আসতে পারে, তাহলে কিন্তু তার অলরেডি অটোমেটিক্যালি একটা কনফিডেন্স বুস্ট করে যায়, এবং যার জন্য কি হয়, সেটার এফেক্টটা রেস্ট অফ দ্য পার্ট, মানে পরীক্ষার রেস্ট অফ দ্য পার্টের মধ্যে কিন্তু সেই রিফ্লেকশনটা গিয়ে পড়ে। অ্যালং উইথ দ্যাট, যারা খাতা চেক করে তাদের একটা মানসিকতার মধ্যেও চেঞ্জ আছে, না যে এই ছেলেটা বা এই মেয়েটা 14খানা এমসিকিউ করতে পেরেছে, তাহলে কিন্তু এর মধ্যে কিছু আছে। তো অনেক সময় অনেক লুপহোলস কিন্তু তাদের দ্বারাও মিস হয়ে যাবে, ঠিক আছে? তো এই সেকশনটাই খুব মন দিয়ে করবে, আর এমন কিছু কঠিন থাকে না এই সেকশানে। সো আমি শুরু করছি একটা একটা দিয়ে, আর আমি যে কোশ্চেনগুলো সলভ করাবো সেগুলো তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা নেই। সো দ্য ফার্স্ট ওয়ান, ট্রাই করবো আমরা একটা একটা করে, হ্যাঁ? তো কি বলেছে প্রথম কোশ্চেন বলছে আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রীয় সংকেত কি? সো ইট মিনস দ্য ডাইমেনশন অফ কি বলে সারফেস চার্জ ডেন্সিটি। তো হোয়াট ইজ সারফেস চার্জ ডেন্সিটি? পাতি কথায় হচ্ছে চার্জ বাই এরিয়া, তাই তো? তো চার্জের ডাইমেনশন কি হয়? চার্জের ডাইমেনশন হচ্ছে আইটি, আর এরিয়া কি হয়? এল স্কোয়ার, তাই তো? তাহলে আইটি বাই এল স্কোয়ার মানে কি হয়ে যাবে? এটা এটা হয়ে যাবে হচ্ছে আই টি এল টু দি পাওয়ার -2। তো দেখো তো আই টি এল টু দি পাওয়ার -2 কোথায় আছে? ফার্স্ট অপশান, অপশান এ, দ্যাট ইজ আই টি এল টু দি পাওয়ার -2, ঠিক আছে? নোট করতে থাকবে। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? এম ভরের একটি তৈলবিন্দু, একটা অয়েল ড্রপ, ঠিক আছে, যার মাস হচ্ছে এম, যার চার্জ হচ্ছে কিউ। তো আঁকি, এই হচ্ছে একটা অয়েল ড্রপ যার মাস হচ্ছে এম আর যার চার্জ হচ্ছে কিউ। এবার একটা কথা ভেবে দেখো, এই মাসের জন্য কি হবে, ওর নিচের দিকে একটা ওয়েট কাজ করবে, তাই না? দ্যাট ইজ এম জি, ঠিক আছে? আবার যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, তাহলে এই চার্জের জন্য তার উপর একটা এফেক্ট পড়বে। তো বলেছে এমন কি ইলেকট্রিক ফিল্ড বা ইন্টেন্সিটি কাজ করবে যার জন্য এই ইলেকট্রিক ফিল্ড থাকা এই অয়েল ড্রপটা ইকুইলিব্রিয়ামে থাকবে। না, হোয়াট ডু মিন বাই ইকুইলিব্রিয়াম? ওর ওয়েটের জন্য তো অয়েল ড্রপটা সবসময় নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কি করতে হবে? ডিউ টু ইলেকট্রিক ফিল্ড একটা এমন ফোর্স কাজ করতে হবে যেটা ওকে উপর দিকে ঠেলবে। ধরে নিচ্ছি ইলেকট্রিক ফোর্সটা হচ্ছে এফ, যার ভ্যালু কী হবে? ইলেকট্রিক ফিল্ডটা যদি আমি ই ধরে নিই, ফোর্সটা হবে হচ্ছে আমরা জানি চার্জ ইন্টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, এফ ইজ ইকুয়ালস টু কিউ ই। তাহলে কিউ ইটা কাজ করছে এম জির এগেনস্টে, সো দিস কিউ ই ইজ অ্যাক্টিং এগেনস্ট এম জি। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ই? ই উইল বি ইকুয়ালস টু এম জি বাই কিউ। কোন অপশানে আছে এটা? অপশান বি। তো এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে? গ্রুপেও সেন্ড করে দিচ্ছি তোমাদের এটা আমি। নেক্সট ওয়ান, মিনিট মিনিট একটা একটা করে নিতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে এইটা, এই যে ইউনিটটা, এই যে জিনিসটা দিয়েছে যে অ্যাম্পিয়ার ঘন্টা, মানে অ্যাম্পিয়ার আওয়ার কিসের ইউনিট? এখন প্র্যাকটিক্যালি এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? অ্যাম্পিয়ার আওয়ার কিসের ইউনিট? তো আমরা জানি যে চার্জ ইকুয়ালস টু হচ্ছে আইটি। সো যদি আমরা দেখি এখানে আই হচ্ছে অ্যাম্পিয়ার, রাইট? আই হচ্ছে অ্যাম্পিয়ার। আর টাইমের ইউনিট কী হতে পারে? টাইমের ইউনিট হতে পারে সেকেন্ড, হতে পারে আবার এটা ইউনিটও হতে পারে। সো বেসিক্যালি অ্যাম্পিয়ার আওয়ারকে যদি আমরা বলি লজিক্যালি, অ্যাম্পিয়ার আওয়ার কিন্তু ইউনিট অফ চার্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কেন? কারণ দিস ইজ বেসিক্যালি কারেন্ট ইনটু টাইম, কারেন্ট ইনটু টাইম। কিন্তু ডিফারেন্স এটাই যে টাইম সাধারণত অনেক বেশি ইউনিটে নেওয়া হয়, মানে সেকেন্ডে নেওয়া হয়, কিন্তু এখানে এটা আওয়ারে নেওয়া হচ্ছে। এবার যাই হোক, ডিফারেন্স কিছুই না। তো এটা চার্জের মানে তড়িৎ আধান,
চার্জের ইউনিট এটা, কিন্তু এটা আমাদের সিলেবাস থেকে এবারে বাদ দিয়ে দিচ্ছে, তো এটা নিয়ে চিন্তা না করলেও আমাদের হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে তো নেক্সট কোশ্চেন বলছে গতিশীল অবস্থায়, মানে যখন কোনো একটা চার্জ অলরেডি মুভিং কন্ডিশনে রয়েছে, তো ম্যাগনেটিক ফিল্ডের জন্য চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হবে না কেন? তোমাদের চৌম্বক ক্ষেত্রে ফর্মুলা কি বলেছিলাম? এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি, তাই না? কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে বিক্ষিপ্ত কেন হবে না? তাহলে কি ওর উপর কোনো ফোর্স পড়ছে না? কি করে পসিবল এটা? পসিবল কেন নয়? কারণ দেখো, এটার প্রত্যেকেই মুভিং কন্ডিশন রয়েছে, ইলেকট্রন, প্রোটন, আলফা পার্টিকেল আর নিউট্রন। তাহলে কেন ওদের উপর এফেক্ট পড়বে না? এফেক্ট পড়বে না, তার একটা কারণ হচ্ছে কিউ, চার্জ শুড বি প্রেজেন্ট। ইলেকট্রনের চার্জ আছে, প্রোটনের চার্জ আছে, আলফা পার্টিকেলের চার্জ আছে, বাট নিউট্রনের চার্জ নেই। সো দিস উইল বি দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে রাইট অ্যান্সার। বলতে পারলাম? ওকে, চলো নেক্সট কোশ্চেন, বা বিফোর নেক্সট কোশ্চেন পাঠিয়ে দিই। আচ্ছা, দণ্ড চুম্বকতা সিলেবাস থেকে বাদ। ওকে ওকে, ভালো কোশ্চেন দিয়েছে এটা, একবারই তুলে নিই। দিস ওয়ান কি বলছে? একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে, ভালো করে কোশ্চেনটা দেখবে, পাত দুটির বেধের উপরে। বেধ মানে কি? বেধ হচ্ছে ওই যে যে প্লেট দুটো রয়েছে না, ওই প্লেট দুটো, ধরো কি করে বোঝাই, এই একটা প্লেট আর এই একটা প্লেট, তো এই প্লেট দুটোর যদি কোনো থিকনেস থাকে, সেই থিকনেসের উপর ডিপেন্ড করতে বলেছে। ঠিক আছে, তারপর বলেছে পাত দুটিতে যে আধান থাকে, মানে কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ দেখাতাম না, তার উপরে, বা ওদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য থাকে তার উপরে। একটা বলেছে ওদের মধ্যবর্তী দূরত্বের উপরে। দূরত্ব মানে কি? এই যে এদের মধ্যে একটা দূরত্ব করতাম স্মল ডি। তোমরা আমাকে বলতে পারবে যে এদের ক্যাপাসিটেন্সটা কার উপর নির্ভর করে? তো স্যার ক্যাপাসিটেন্স মানে আমরা জানি কিউ বাই ভি, দাদা ক্যাপাসিটেন্স মানে কিউ বাই ভি, তো কিউ আর ভি দুটোর উপরে তো ডিপেন্ড করা উচিত, চার্জের উপরে ডিপেন্ড করা উচিত, মানে সঞ্চিত আধানের উপরে, বিভব পার্থক্যের উপর নির্ভর করা উচিত। কিন্তু আমরা যদি আরেকটু ডিটেলসে গিয়ে ভাবি, তো আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ফর্মুলা এসেছিল এইটা, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। দেখো এখানে চার্জও নেই, এখানে পোটেনশিয়ালও নেই, শুধু একটা জিনিসই রয়েছে, দ্যাট ইজ স্মল ডি। সেটা হচ্ছে পাথ দুটির মধ্যবর্তী দূরত্বের উপর। তাহলে ক্যাপাসিটেন্স কোনো একটা সমান্তরাল পাথ ধারকের মধ্যবর্তী দূরত্বের উপরই নির্ভর করে ওর ধারকত্ব। বোঝা গেল? শুধু স্মল ডির উপর ডিপেন্ড করে, চার্জ বা পোটেনশিয়াল ডিফারেন্সের উপর নয়। কারণ এটাকে এটাকে ডিরাইভ করেই কিন্তু আমাদের ফাইনালি এটা এসেছিল। সো ফাইনাল ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। বুঝতে পেরেছো? নেক্সট, আচ্ছা সুবেদিতা, কদিন আগে বই ছেলে জিজ্ঞেস করছে যে সুবেদিতা কথার মানে কি? সুবেদিতা কথার মানে হচ্ছে সেন্সিটিভিটি, কোনো একটা ডিভাইস কতটা সেন্সিটিভভাবে কোনোটা মেজারমেন্ট করতে পারছে। তো যেটা সুবেদি হবে কী কী বিষয়ের উপর নির্ভর করে? যেমন মিটার বিচ কী করে? কিছু পার্টিকুলার অ্যামাউন্ট অফ রেজিস্টেন্সই কিন্তু ওটা মানে মেজার করতে পারে, যে কোনো মাপের রেজিস্টেন্সকে কিন্তু মেজার করতে পারবে না। সেই জন্য তুমি কী ভ্যালুর রোধ নিচ্ছ সেটা সেটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে, যে আমরা যে রেজিস্ট্যান্সটা ইউজ করছি সেটা কিন্তু ভালো হতে হবে। তারপরে সরি হ্যাঁ, যে রেজিস্ট্যান্সটা ইউজ করছি, মানে যে রেজিস্ট্যান্স বক্স যেগুলো ছিল, রেজিস্ট্যান্স বক্সে যে রেজিস্ট্যান্সটা নেবো সেটাকে ঠিকঠাক হতে হবে। তারপরে পরিমেয় রোধ, মানে যে রোধটাকে আমরা, যে রেজিস্ট্যান্সটাকে আমরা মেজার করছি সেটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে, যা তা নিলে হবে না। ইনফ্যাক্ট যে গ্যালভানোমিটারটা আমরা ইউজ করছি সেই গ্যালভানোমিটারটাও কিন্তু ঠিকঠাক নিতে হবে। ওটা যদি ফ্লাকচুয়েট করে সেরকম গ্যালভানোমিটার নিয়ে কাজ করলে কিন্তু আমাদের হবে না। সো সবকটাই এখানে আমাদের মেনটেন করতে হবে। তাই আমরা বলতে পারি যে কোনো একটা মিটার ব্রিজের সেন্সিটিভিটি এই সবকটা প্যারামিটারের উপরেই ডিপেন্ড করে, কোনো একটার উপরে নয়। আচ্ছা, ডায়াম্যাগনেটিক মলিকিউলের কি ডাইপোল মোমেন্ট সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। স্টিল আমরা কিন্তু এটা বলতে পারি। কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য ডাইপোল মোমেন্ট অফ আ ডায়াম্যাগনেটিক মলিকিউল? কেমিস্ট্রিতে পড়ানো হয়েছে। কত হবে? ডায়াম্যাগনেটিক মলিকিউল, ভেরি গুড, জিরো হয়, জিরো জিরো, ভেরি গুড। ডায়াম্যাগনেটিক মলিকিউল ডাইপোল মোমেন্ট জিরো, কারণ ফর্মুলা কি হয়? মিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইন্টু এন প্লাস টু, জানো তোমরা। যাই হোক, বলে লাভ নেই এখন ওখানে আর। তারপরে বলেছি একটি অবতল দর্পণ, মানে একটা কনকেভ লেন্সের ওয়ান বাই ভি আর ওয়ান বাই ইউ এর গ্রাফটা কীরকম হবে? ওকে, ও দর্পণ, বাদ, সিলেবাস থেকে বাদ, দরকার নেই। দর্পণ মানে হচ্ছে ইয়ের চ্যাপ্টার, রিফ্লেকশন, তো সিলেবাসে নেই যখন, ওটা নিয়ে আলোচনা করে লাভ নেই। আচ্ছা, তারপরে
পাঠিয়ে দিই। আচ্ছা, তারপরে কোশ্চেন কি বলেছে? তারপরে কোশ্চেন হচ্ছে wait. দিস ওয়ান কি বলেছে, দেখো কি বলেছে, যে কোনো রেখাচিত্রে সর্বোচ্চ অপবর্তন ঘটবে, ঠিক আছে? তোমাদেরকে আমি ডিফ্র্যাকশনের চ্যাপ্টারে বলেছিলাম, মনে আছে, যে যত মানে স্লিটটা যত ছোট হবে আর তার রেসপেক্টে ওয়েভলেন্থ যত বড় হবে, স্লিটটা যত ছোট আর ওয়েভলেন্থ যত বড় হবে তত কিন্তু ডিফ্র্যাকশনটা ভালো হবে। তো বলতে পারবে গামা রে, ইউভি রে, ইনফ্রারেড আর রেডিও ওয়েভ, এই সবকটার মধ্যে কার ডিফ্র্যাকশন সবচেয়ে বেশি হবে, বলতে পারবে? এনি আইডিয়া? গামা, ইউভি, ইনফ্রারেড আর রেডিও ওয়েভ, এই চারটের মধ্যে ইউভি। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া? শোনো, তোমাদেরকে আমি একটা অর্ডার দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে পড়ে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বইটাতে লিখিয়েছিলাম এটা, দিস অর্ডার, ঠিক আছে? সবচেয়ে কম হচ্ছে রেডিও ওয়েভ, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে ইনফ্রারেড, তারপরে হচ্ছে ভিজিবল লাইট, তারপরে ইউভি রে, তারপরে এক্স রে, তারপরে গামা রে। যত যাচ্ছ এর থেকে তত হচ্ছে এটা শর্ট ওয়েভলেংথটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি বাড়ছে বাট ওয়েভলেংথটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে বেশি ওয়েভলেংথ কার? সবচেয়ে বেশি ওয়েভলেংথ হচ্ছে রেডিও ওয়েভের কম্পারেটিভলি। তো যার বেশি তার নিশ্চয়ই সবচেয়ে বেশি ডিফ্র্যাকশন হবে, তাহলে কার হবে? রেডিও ওয়েভের হবে। বুঝতে পারলে? যত এই থেকে এদিকে আসছো, রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, ইউভি, এক্স রে, গামা রে, তত কিন্তু ওয়েভলেংথ কমছে আস্তে আস্তে। তো ওয়েভলেংথ যত কমবে তত কিন্তু তার ডিফ্র্যাকশনটা বাড়বে। তো মাথায় রাখতে হবে, ওয়েভলেংথ যত বেশি ডিফ্র্যাকশনও তত বেশি, তাই তো? ওয়েভলেংথ যত বেশি ডিফ্র্যাকশন অটোমেটিক্যালি তত বেশি। তাই কার সবচেয়ে বেশি হবে? সবচেয়ে বেশি হবে হচ্ছে রেডিও ওয়েভের, সবচেয়ে বেশি হবে রেডিও ওয়েভের, খেয়াল রেখো। পাঠিয়ে দিই। আচ্ছা, তারপরেরটা কি বলেছে? এই হচ্ছে কেন? নববীক্ষণ যন্ত্র এখনো হয়নি। ভালো কোশ্চেন। দিস ওয়ান কে বলতে পারবে এটা? অন্তরক মানে কি? অন্তরক মানে হচ্ছে ইনসুলেটর। অন্তরক মানে হচ্ছে ইনসুলেটর। এনি আইডিয়া কারুর যে অন্তরকের ক্ষেত্রে যোজ্যতা পটি মানে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এদের মধ্যে নিষিদ্ধ শক্তির প্রতিভেদ। আর নিষিদ্ধ শক্তি মানে কি বলতো? এই যে এইটা ব্যান্ড গ্যাপ, যেটাকে আমি বলেছিলাম, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ফরবিডেন গ্যাপ যেটাকে বলা হয় বেসিক্যালি। কে বলতে পারবে? তাড়াতাড়ি করে বলো, কোনটা হবে চারটের মধ্যে? এটা কিন্তু পুরোপুরি একটা কমন সেন্স দিয়ে তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে। তাড়াতাড়ি করে বলো। ওয়ান? ইনসুলেটরের জন্য ওয়ান? পাগল টাগল হয়ে গেছো নাকি? বলেছিলাম সেমিকন্ডাক্টরের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট সামথিং হয়। হ্যাঁ, আরে ইনসুলেটর মানে যেখানে কোনো সম্পর্কই নেই, যেখানে যেতেই পারবে না, মানে সবচেয়ে বেশিটা হবে। কি রে বাবা, তার যদি টু বলতে মেনে নিতাম।
ওয়ান কি করে হতে পারে? 1.1 ইজ ফর সেমিকন্ডাক্টর ডিভাইস, মনে রাখবে। ইটস 5 ইলেকট্রন ভোল্ট। দ্যাট সোজা কোশ্চেন পাচ্ছে না। নেক্সট, তারপরে কি বলেছে? একটা ভালো কন্ডাক্টর, ঠিক আছে, একটা ভালো কন্ডাক্টর মানে একটা ভালো পরিবাহীতে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড তরিকা কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ফরবিডেন গ্যাপ বা এনার্জি গ্যাপ সেটা কত হবে? ইনফাইনাইট, অনেক বেশি, খুব কম, নাকি জিরো? কোনটা হবে বলো? অপশান ডি, ভেরি গুড, কারণ ওখানে একটা আরেকটার মধ্যে ওভারল্যাপ করে যায়, তাই তো, তাই জিরো হবে ওটা। আচ্ছা নেক্সট, ইনভার্টার তো তোমাদের নেই, তো ইনভার্টার তো আমাদের পড়ে লাভ নেই বেসিক্যালি। ইনভার্টার তোমাদের নেই, সিলেবাস বহির্ভূত ব্যাপার, এটাকে পাঠিয়ে দেবো, কত নিজের কাছে নিয়ে রাখি। আচ্ছা নেক্সট, নেক্সট কোশ্চেন, এটা তো হয়ে গেল। বুঝলাম। তো করো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? 1 কুলম চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা কি? ওরে বাবা, কে বলতে পারবে? হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফ্লাক্স লাইন্স, ফ্লাক্স লাইন্স না, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। সৃজনী বলেছে অপশন সি, বৈশালী বলেছে অপশন সি। সিরিয়াসলি শিওর? ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন ফ্লাক্স? তোমরা এখন এটাই বোঝো না যে ফ্লাক্স আর ফিল্ড লাইনের মধ্যে ডিফারেন্স কি? ছি ছি ছি, তোমরা যেটা বলছো দ্যাট ইজ ফ্লাক্স লাইন, দ্যাট ইজ কিউ বাই এপসাইলন নট, বাট দে আর আস্কিং ফিল্ড লাইন্স। ফিল্ড লাইন্স তো অসীম হয়, ইনফাইনাইট নাম্বার অফ ফিল্ড লাইন্স। এই দেখেছো? প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ফিল্ড লাইন্স অ্যান্ড ফ্লাক্স লাইন। ফ্লাক্স মানে হচ্ছে, শোনো বলেছিলাম যে ফিল্ড লাইনগুলো পারপেন্ডিকুলারলি বেরোয়, দোজ আর কল্ড ফ্লাক্স লাইন। বাট সবাই কি পারপেন্ডিকুলারলি বেরোবে নাকি? না, তাহলে এগুলো তো ইনফাইনাইট হবে, ক্যালকুলেট করা যায় নাকি রকমভাবে? আচ্ছা, তারপর বলছে এনখানা সেম অয়েল ড্রপ কানেক্টেড হয়ে একটা বড় অয়েল ড্রপ তৈরি করলো। প্রত্যেকটা অয়েল ড্রপের এনার্জি ছিল ক্যাপিটাল ই, তাহলে বড় অয়েল ড্রপটার এনার্জি কত হবে? কেস খেয়েছি, কী করে বার করবো? ওকে ওকে ওকে, সো প্রত্যেকটা অয়েল ড্রপ যাদের এনার্জি হচ্ছে ক্যাপিটাল ই করে, আচ্ছা এরকম এনখানা অয়েল ড্রপ অ্যাড হয়ে গেল, ওকে, তো ইজি ব্যাপার। প্রত্যেকটা ছিল ক্যাপিটাল ই, ভালো করে বুঝবে, প্রত্যেকটা ছিল ক্যাপিটাল ই। আচ্ছা আমরা তো ল অফ এনার্জি কনজারভেশন পড়েছি, তাই না? এনার্জি তো নষ্টও হয় না, এনার্জি তো ধ্বংস হয় না বা তৈরিও করা যায় না। তাহলে একটা পার্টিকেলের যদি ক্যাপিটাল ই হয় বা একটা অয়েল ড্রপের যদি ক্যাপিটাল ই হয়, তাহলে সবকটার মিলিয়ে কত হবে? এন ই হবে। এনার্জি তো সেমই থাকবে নাকি? একটা পার্টিকেলের যদি বা একটা অয়েল ড্রপের যদি ই হয়, তাহলে এন খানার কত হবে? এন ই হয়ে যাবে, দ্যাটস ইজি অ্যাকচুয়ালি, এন ই হয়ে যাবে। তারপর কি বলেছে? ইএমএফ বলে দিয়েছে, একটা ইএমএফ বলে দিচ্ছে ক্যাপিটাল ই, আর R1 ও R2 আভ্যন্তরীণ রোধযুক্ত দুটি কোষকে একই তো, ও আচ্ছা, দুটো দুটো কোষ আছে বা দুখানা সেল আছে, তাদের প্রত্যেকটার ইএমএফ হচ্ছে ক্যাপিটাল ই। একটার ইন্টারনাল রেজিস্ট্যান্স R1 আর একটার ইন্টারনাল রেজিস্ট্যান্স R2, তাদেরকে শ্রেণী সমবায় যুক্ত করে বহিস্থ আর রোধের সঙ্গে যুক্ত করা হলো, এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর। আর রোধের যে মানের জন্য প্রথম কোষের বিভব পতন শূন্য হবে তা হলো, প্রথম কোষের বিভব পতন শূন্য হবে। আচ্ছা দেখি কি বলতে চাইছে। সো এই একটা সেল, ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই আরেকটা সেল তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার সঙ্গে একটা ক্যাপিটাল আর অ্যাড করা হলো, বেশ ভালো কথা। এটা R1 আর এটা R2, এটা ক্যাপিটাল ই, এটাও ক্যাপিটাল ই। এটা কাজ করি না, টোটাল সার্কিটে টোটাল ইএমএফ কত আছে? সার্কিটের টোটাল ইএমএফ হচ্ছে ই ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে ই প্লাস ই, 2E, শ্রেণীতে যুক্ত আছে তো অ্যাড হয়ে যাবে। আর টোটাল রেজিস্ট্যান্স কত আছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর প্লাস R1 প্লাস R2। বেশ, তো বলেছে এই আর এর ভ্যালুটা কত হলে প্রথম কোষের অ্যাক্রসে কোনো বিভব পতন হবে না, তার মানে এই R1 এর মানটা শূন্য হয়ে যাবে, বুঝতে পারছো? R1টা ক্যান্সেল আউট হয়ে যেতে হবে। তো আর এর কী মান হতে পারে যার জন্য R1টা কেটে যাবে? R1 কেটে যাবে, এটা কি করে হতে পারে? R1 প্লাস R2, প্রথম কোষ বলেছে, প্রথম কোষে R1 R1 R1,
আর রোধের যে মানের জন্য প্রথম কোষের বিভব পতন শূন্য হবে তা হলো, প্রথম কোষেরটা হবে কিনা জানি না, কিন্তু একটা মান আছে যার জন্য দ্বিতীয় কোষে শূন্য হয়ে যাবে, এইটা কেন বলো তো? যদি এটা হয় তাহলে কি হচ্ছে, আর ইকুইভ্যালেন্ট ইজিকোস টু হয়ে যাবে ক্যাপিটাল আর এর জায়গায় যদি বসিয়ে দিই R1 মাইনাস R2 প্লাস R1 প্লাস R2, তো এই R2 কেটে গিয়ে শুধুমাত্র 2R1 হয়ে পড়ে থাকছে, তার মানে এইটার এফেক্ট আর থাকবে না। মনে হয় অপশানটা এটা হবে, বাট আই হ্যাভ টু চেক ইট। এটা একটু গন্ডগোল লাগছে, ওরা প্রথম কোর্স বলেছে তো ওই জন্য গন্ডগোল লাগছে, এটা একটু দেখছিলাম, মার্ক করে রাখবো এটাকে। আচ্ছা নেক্সট, তারপরে কি আছে? বিভব পতন শূন্য বলতে কি বোঝায়? বিভব পতন শূন্য মানে ওর অ্যাক্রসে কোনো পোটেনশিয়াল ড্রপ হচ্ছে না, সেটা তো বিভব পতন শূন্য। তো সেটা কখন হবে? যখন ওখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তখন তো সম্ভব এটা। আচ্ছা তারপরে কোশ্চেনটা কি বলেছে? তারপরে বলেছে হচ্ছে এক পাকের একটি বৃত্তাকার পরিবাহী রয়েছে, ওকে ওকে, একটা পাক রয়েছে ওর মধ্যে বা একটা টার্ন রয়েছে, যার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্যাপিটাল বি, যা কেন্দ্রে বলেছে, ঠিক আছে। কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কী ছিল মনে আছে? ফর্মুলা ছিল হচ্ছে বি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই এ, তাই না? না, মিউ জিরো আই বাই টু এ ছিল, আই থিঙ্ক মিউ জিরো আই বাই টু এ, যাই হোক বি আছে। তো এখন বলেছে যে এন পাকের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র হবে এন বি হবে, এন নাম্বার অফ মাল্টিপ্লাই হয়ে যাবে, এক পাকের জন্য হচ্ছে বি, তাহলে এন পাকের জন্য কত হয়ে যাবে? এন বি হয়ে যাবে, সোজাই তো। তারপর হচ্ছে 36 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সঙ্গে 4 ওহম রোধের শান্ট যুক্ত করলে, ঠিক আছে, বর্তনীর মূল প্রবাহ কত অংশ গ্যালভানোমিটারে যাবে? ঠিক আছে, করে দেখি এটা কি বলতে চাইছে। অবশ্য এটা এমনিও করা যেতে পারে, কেন বলছি শোনো, এটা এমনি আমরা মুখে মুখেও করতে পারি। একটা আগে গ্যালভানোমিটার ছিল যার মধ্যে দিয়ে ধরো পুরো কারেন্টেই চলে যেত, ঠিক আছে, যেটা ছিল 36 ওহম। কিন্তু এখন আমরা কি করেছি, ওর অ্যাক্রসে একটা ক্ষুদ্র রোধ যুক্ত করেছি যেটা হচ্ছে 4 ওহম, ঠিক আছে। ভালো অঙ্ক দেখো। সো একটা কথা বলো, এখানে একটা রাস্তা রয়েছে যেটা খুব ন্যারো, আর এখানে একটা রাস্তা রয়েছে খুব মানে ওয়াইড, তো অবভিয়াসলি ওয়াইডার রাস্তা দিয়ে লোকজন চলে যাবে। তো তোমাকে জানতে হবে যে কত টাইমস ওয়াইডার এটা, কত টাইমস ওয়াইডার বুঝবো কী করে, বা এটাই বা কত টাইমস ন্যারোয়ার, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা কত টাইমস বেশি সেটা অ্যাটলিস্ট বার করো। তো 36/4 মানে 9 টাইমস, এই রেজিস্ট্যান্সটা 9 টাইমস বেশি, শান্টের থেকে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা 9 টাইমস বেশি। আবারও বলছি, বোঝার চেষ্টা করো। তো শান্টের থেকে ওর রেজিস্ট্যান্সটা যদি 9 টাইমস বড় হয়, তাহলে 9 টাইমস কারেন্ট কম যাবে ওর মধ্যে দিয়ে। তো ওরা কি জিজ্ঞেস করেছে যে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারে যাবে, ঠিক আছে। তো টোটাল কারেন্ট যদি আই হয়, এখান থেকে যদি টোটাল আই কারেন্ট যায়, তো আমি ধরে নিচ্ছি শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে আইজি, ঠিক আছে। আর তার ঠিক 9 টাইমস বেশি যাবে এই শান্টের মধ্যে দিয়ে, কারণ ওটা রেজিস্ট্যান্সটা 9 টাইমস কম। তো টোটাল কত হলো? টোটাল হচ্ছে আইজি প্লাস 9 আইজি হচ্ছে 10 আইজি, যেটা এই আই এর সঙ্গে ইকুয়াল। সো আই ইকুয়ালস টু 10 আইজি, অ্যান্ড আই হ্যাভ টু ক্যালকুলেট আইজি বাই আই। সো আইজি বাই আই কত আসছে? আইজি বাই আই আসছে হচ্ছে শুধু 1/10, আর পার্সেন্টেজে কনভার্ট করা মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 10%। সো ইট ইস 10%। বোঝা গেল? তারপর বলেছে এটি সমবিভব তলের সঙ্গে তড়িৎ বলরেখা যে কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা থিওরেম পড়েছি, আবার প্রুফ পড়েছি যে প্রমাণ করো সমবিভব একটি ইকুইপোটেনশিয়াল সারফেসকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স 90 ডিগ্রি কোণে কাট করে, তাই তো। আচ্ছা, বৈদ্যুতিক বাতির রেটিং এসব পড়বো না, পাওয়ারের চ্যাপ্টার আমাদের নেই। আর ব্যবধানে অবস্থিত দুটি সুদীর্ঘ সমান্তরাল তারের প্রত্যেকটিতে আই তড়িৎ প্রবাহ হলে একটি তারের জন্য প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল হবে। ও বাবা, প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, বেশ বেশ বেশ, বার করছি। আচ্ছা, প্রথম কথা যদি মনে থাকে, অসীম দৈর্ঘ্য ঋজু তারের জন্য ফর্মুলা ছিল হচ্ছে বি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই
2πr, তাই না? 2πr ছিল, আর অর্ধ অসীমের জন্য ছিল হচ্ছে 4πr। এখন ওরা বলেছে যে দুটি সুদীর্ঘ সমান্তরাল তারের প্রত্যেকটিতে, মানে এই একটা তার আর এই একটা তার, তো এখান দিয়েও আই যাচ্ছে, এটা দিয়েও আই যাচ্ছে, এটার জন্য এখানে কত হবে, এটার জন্য এখানে কত হবে, একই ভ্যালু হবে দুটোর জন্যই, μ0I/2πrই হবে, μ0I/2πrই হবে, কোনো কনফিউশন নেই এখানে। ডাউট থাকলে বলবে। ডাউট থাকলে বলবে। নেক্সট, কি বলেছে? 4 মিলিমিটার বেধের জানলার কাঁচ ভেদ করে সূর্যালোকের আসতে সময় লাগে, বেশ, কি করে বার করবো এটা আমরা? এগুলো কি কোশ্চেন ছিল? ট্রানজিস্টার বাদ, বাইনারি বাদ, গেট বাদ, যখন কোনো আলোর প্রতিসরণ, আচ্ছা এগুলো থাকুক। তো আচ্ছা, আমি এইটা অ্যান্সারটা তোমায় করে দিচ্ছি চটপট করে, তোমরা আমাকে এই 11-এর অ্যান্সারটা দাও দেখি। বলেছে যখন কোনো একটা লাইটের রিফ্লেকশন হয় তখন এই চারটের মধ্যে কোনটা সেম থাকে? ওয়েভলেংথ, ফ্রিকোয়েন্সি, মডিউলেশন মানে অ্যাম্পলিটিউড, আর ভেলোসিটি। এই চারটের মধ্যে কোনটা সেম থাকে বলো ডিউরিং রিফ্র্যাকশন? তো আমি এটা করছি আগে। বলেছে হচ্ছে মিউজি, গ্লাসেরটা দিয়ে দিয়েছে 1.5। তো আমরা জানি হোয়াট ডু ইউ মিন বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্যাট ইজ স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। তো তাহলে ভেলোসিটি কী হবে? ভেলোসিটি হবে হচ্ছে c/μ। তো c হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই মিউয়ের ভ্যালু কত? মিউয়ের ভ্যালু হচ্ছে 1.5। তো 1.5 দিয়ে 3কে কাটলে হয়ে যাবে 2। সো ভেলোসিটি হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এর কথা হচ্ছে, এটা মানেটা হলো 2 × 10⁸ মিটার যেতে ওর সময় লাগছে 1 সেকেন্ড। কার মধ্যে দিয়ে? গ্লাসের মধ্যে দিয়ে। তাহলে 1 মিটার যেতে কত লাগবে? 1/2 × 10⁸ সেকেন্ড। আর এখানে কত বেধ বলেছে, মানে গ্লাসটা কতটা থিক? 4 মিলিমিটার। 4 মিলিমিটার মানে কত হয়? 4 মিলিমিটার মানে হচ্ছে 4 × 10⁻³ মিটার। তো 4 × 10⁻³ ডিভাইডেড বাই 2 × 10⁸। 2 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাবে, 10⁻³ 10⁸ উপরে উঠে যাবে 10⁻11। কোনো অপশানে আছে? কোনোটাই নয়। না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, 2 × 10⁻11, এই যে অপশান সি। আছে আছে আছে, চলো তোমরা বলো যে 11-এরটা কী হবে? 11-এরটা বলছে অপশান বি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি, ভেরি গুড, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, ভেরি গুড। আচ্ছা, তারপরে এটা বার করি আমরা, একই আগে হ্যাঁ আগে যে প্যারালাল কন্ডাক্টরের যে কোশ্চেনটা করালে না, হ্যাঁ, ওটার আনসারটা ফোর্স জানতে চেয়েছে, তাহলে μ0I² আচ্ছা, আর এটা কি ফোর্স জিজ্ঞেস করেছিল কি, নাকি ম্যাগনেটিক ফিল্ড জিজ্ঞেস করেছিল? ফোর্স থেকে। ওকে ওকে, দাঁড়া আমি ফোর্সটা করে দিচ্ছি তাহলে, একদম দাঁড়িয়ে যাও একটু, আগে এটা করিনি তারপরে ফোর্সেরটা আবার যাচ্ছি আমি। রাইট রাইট রাইট, ফোর্স জিজ্ঞেস করেছিল। তো একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত দিয়ে দিয়েছে, মানে বিস্তার মানে কি গো, অ্যাম্পলিটিউড দিয়ে দিয়েছে দুখানা, দুটোর অ্যাম্পলিটিউড দেওয়া রয়েছে। ওকে, তো একটার অ্যাম্পলিটিউড হচ্ছে আচ্ছা, ও A1:A2 দিয়ে দিয়েছে 1:3। তো আমি A1কে ধরলাম x আর A2কে ধরলাম 3x। তারপর ওরা জিজ্ঞেস করছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত। তো এটা কি হবে? হবে হচ্ছে আইম্যাক্স বাই আইমিন ইকুয়ালস টু কী হয়? A1 + A2 ডিভাইডেড বাই A1 - A2 দুটোর হোল স্কোয়ার, তাই না? কারণ অ্যাম্পলিটিউডের স্কোয়ার করলে তো ইন্টেন্সিটি আসে অবভিয়াসলি। তো উপরে হবে x + 3x তার হোল স্কোয়ার, আর নিচে হবে A1 A2, নিচে হবে x - 3x তার হোল স্কোয়ার। বেশ, তাহলে উপরে হচ্ছে 4x এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে -2x এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 16x² বাই 4x², মাইনাস তো প্লাস হয়ে যাবে, x² কেটে যাক, তাহলে হচ্ছে এটা 4। 4 মানে হচ্ছে 4:1। 4:1 কোথায় আছে? এই যে অপশানে। 1:4 নয় কিন্তু 4:1 হবে। গন্ডগোল লাগলো এটা, তো এটাই তো আসছে।
এটাই তো আসছে। আচ্ছা, আগের অঙ্কটা দেখি কি বলেছিলাম। এইটা না, আর ব্যবধানে অবস্থিত দুটি সুদীর্ঘ সমান্তরাল তারের প্রত্যেকটিতে, আচ্ছা, এই একটা তার, এই একটা তার, তো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল আর, ভালো কথা। তো ফোর্স বলেছে, ফোর্সটা কি হবে? ফোর্সের ফর্মুলা হচ্ছে আমরা জানি ILB। তাহলে এটা হবে হচ্ছে, এবার প্রতি একক দৈর্ঘ্য যখন বলেছে তাহলে এলটা 1 হয়ে যাবে, আর কারেন্টটা তো স্মল আই বলেছে, সরি এটা স্মল আই হবে, স্মল আই LB, এটা ছিল ফর্মুলা। এখন লেংথ হচ্ছে এখানে 1, কারণ ওরা বলে দিয়েছে যে একক দৈর্ঘ্য বা ইউনিট লেংথ, তাহলে এল এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, তাহলে শুধু IB পড়ে থাকছে। আই ইন্টু বি এর ভ্যালু হচ্ছে μ0 I বাই 2πr, তো I ইন্টু আই হয়ে যাবে এটা I² মানে μ0 I² বাই 2πr, রাইট রাইট রাইট, μ0 I² বাই 2πr। ওকে, নেক্সট। কি বলেছে? এটি সুষম তড়িৎ ক্ষেত্রে ক্যাপিটাল ই ফিল্ডে স্থাপিত পি দ্বিমেরু ভ্রামকের তড়িৎ দ্বিমেরু ক্রিয়াশীল টর্কের ফর্মুলা কী হয় বলেছিলাম? পি ক্রস ই, তো অপশান এ হবে। 5 × 10⁻⁻1 মানে 0.5 মিটার ব্যাসার্ধের ফাঁপা ধাতব গোলককে আহিত করা হলে যাতে ওর পৃষ্ঠের বিভব হয় 10 ভোল্ট, গোলকের কেন্দ্রে বিভব হবে, এই কে বলতে পারবে অপশানটা, এই অ্যান্সারটা কী হবে? দারুণ কোশ্চেন। 0.5 মিটার রেডিয়াসের একটা স্ফেরিক্যাল শেল, যার সারফেসে পোটেনশিয়াল হচ্ছে 10 ভোল্ট, তাহলে ওর সেন্টারে পোটেনশিয়াল কী হবে? 0, 10, 5 না 0.5 ভোল্ট, কোনটা হবে ফার্স্ট? ভেরি গুড, কারণ আমি বলেছিলাম যে ও সারফেসে যেটা হয় সেন্টারেও ওটাই হয়, 10 ভোল্ট, পোটেনশিয়ালটা সেম হবে। আর রোধের একটি তারকে এন গুণ প্রসারিত করে তার একটি নতুন সুষম তার তৈরি করা হলো, নতুন তারের রোধ কী হবে? ওরে বাবারে, তারকে এন গুণ প্রসারিত করা হয়েছে, ওকে। তো ভলিউম ইজ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে লেংথ ইন্টু এরিয়া, তাই তো? তো ভলিউমটা তো সেমই থাকবে, আগে লেংথটা ছিল হচ্ছে L1A1, যখন লেংথ ছিল L1 ক্রস সেকশন এরিয়া ছিল A1, আর এখন লেংথটা হয়ে গেছে L2 ইজ ইকুয়ালস টু হচ্ছে N ইন্টু L1। সো লেটস ক্যালকুলেট যে এখন A2 কত আছে, মানে ক্রস সেকশনাল এরিয়া কত হয়ে গেছে, তবেই আমরা রোধটা বুঝতে পারবো। তো আমরা জানি যে ভলিউম সেমই থাকে, তাই এখনকার ভলিউম হচ্ছে লেংথ ইন্টু ক্রস সেকশনাল এরিয়া, তো দুটো যদি আমি ইকুয়াল করে দিই, L2A2 ইকুয়ালস টু L1A1, তো L2 জায়গায় বসবে হচ্ছে আমার NL1A2 ইকুয়ালস টু L1A1, তো L1 কেটে গেল, তাহলে আমার A2 ইকুয়ালস টু আসছে হচ্ছে A1/N, ঠিক আছে? এই জায়গাটাকে মুছে দিই, নিচেরটাকে মুছে দিই। তো আমার ক্রস সেকশনাল এরিয়া A2 ইকুয়ালস টু আসছে হচ্ছে A1/N, তাহলে লেংথ এসছে NL1 আর ক্রস সেকশনাল এরিয়া এসছে A1/N। তো রেজিস্ট্যান্স আগে ছিল হচ্ছে R1 ইজ ইকুয়ালস টু রো L1/A1, আর এখন রেজিস্ট্যান্স হচ্ছে R2 ইকুয়ালস টু রো L2/A2। তো রো ইন্টু L2 হচ্ছে NL1 আর A2 হচ্ছে A1/N, তো A1/N, এনটা উপরে চলে গেলে N² হয়ে যাবে, তাহলে হচ্ছে N² রো L1/A1। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আগের রেজিস্ট্যান্সের সঙ্গে ইকুয়াল, মানে
এন স্কোয়ার আর ওয়ান, ওরা আর বলেছে, আমি আর ওয়ান লিখেছি, কোথায় আছে? অপশান বি, অপশান বি। বোঝা গেল? ডাউট নেই আই গেস। নেক্সট কোশ্চেন চলো। ধুর তেরিকা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি ইলেকট্রন এক্স অক্ষ বরাবর চলতে চলতে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একটি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস, তো ইলেকট্রনটা এরমভাবে যাচ্ছিল আর ম্যাগনেটিক ফিল্ড এরমভাবে কাজ করছে। তো পারপেন্ডিকুলারলি কাজ করলে কি হয় আমরা জানি? পারপেন্ডিকুলারলি কাজ করলে এই তলেই এটা ঘুরতে থাকে। বলো তো কোন অপশানটা হবে? দারুণ কোশ্চেন তো এটা। এক্স অক্ষ বরাবর সরল রেখা, না ঘুরতে মানে ঘুরবে যখন সরল রেখা তো হবে না। বলো কোনটা হবে? এক্স জেড তলে বৃত্তপথে, ওয়াই জেড তলে বৃত্তপথে, নাকি এক্স ওয়াই তলে বৃত্তপথে? দারুণ কোশ্চেন। কোন অপশানটা হবে? সার্কুলার যে মুভমেন্টটা হবে সেটা কোন প্লেনটায় হবে? এক্স জেড, ওয়াই জেড, না এক্স ওয়াই? তোমাদের যদি মনে থাকে, আমি যখন তোমাদেরকে ছবিটা আঁকিয়েছিলাম এরকমভাবে আঁকাতাম, এই থাকতো ম্যাগনেটিক ফিল্ডটা, ঠিক আছে, আর ওটা এইভাবে চার্জটা এইভাবে ঢুকে ঘুরতো, তাই না? সেই লেফট হ্যান্ড রুল দিয়ে দিয়ে করেছিলাম, এভাবে ঘুরছিল। দেখো তো কোন কিভাবে ঘুরছে? যে তলে ঘুরছে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু সেই প্লেনটার সঙ্গেও পারপেন্ডিকুলারভাবে রয়েছে। এবার যদি তোমরা বলো এক্স জেড তলে রয়েছে, মানে যদি ওয়াই জেড তল বলো, তো ওয়াই জেড তল মানে হচ্ছে, আচ্ছা জেড অ্যাক্সিসটা কোথায় হবে? এখানটা আমি যে ছবিটা এঁকেছি সেই থেকে দেখতে গেলে জেড অ্যাক্সিসটা হবে হচ্ছে এখানটায়, এদিকে হচ্ছে জেড অ্যাক্সিসটা। তো ওয়াই জেড তল কোনটা? ওয়াই জেড তল হচ্ছে এইটা, এটা হচ্ছে ওয়াই জেড তল। তো ওয়াই জেড তলে ঘুরবে কি করে? তাহলে তো ম্যাগনেটিক ফিল্ডটার সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে না, একমাত্র একটাই হতে পারে, সেটা হচ্ছে এক্স জেড তল। একমাত্র এক্স জেড তলে ঘুরলে তবেই ওর সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে। ভেরি গুড, তাহলে এটা এক্স জেড হবে, এক্স জেড তলে সার্কুলার মোশন। আচ্ছা, আমাদের পোল স্ট্রেন তো সিলেবাস থেকে বার করে দিচ্ছে, করবো না। তারপরে কি বলেছে? 40 মাইক্রোকুলাম আর -20 মাইক্রোকুলাম দুটি চার্জ কিছুটা দূরে রাখা রয়েছে, তাদের মধ্যে যে, আচ্ছা তাদের মধ্যে কন্ট্যাক্ট করানো হলো, করিয়ে আবার তাদের আগের স্থানে রাখা হচ্ছে। তো চার্জ দুটোর মধ্যে ইনিশিয়াল আর ফাইনাল ফোর্স দুটোর রেশিও বার করতে বলেছে। আচ্ছা, তো আগে ছিল 40 আর 20, 40 আর 20, এক কাজ করো না, এটাকে মাইক্রোকুলামে ধরেই করো। তো আগে ফোর্স কত ছিল? আগে ফোর্স ছিল হচ্ছে 1/4πε0, এটাকে F1 বললাম। চার্জ হচ্ছে 40 ইন্টু 20 ইন্টু 10⁻12, -12 কেন জানো? এটা মাইক্রোকুলাম, এটাও মাইক্রোকুলাম, 10⁻6, 10⁻6, 10⁻12 হয়ে গেল। ওকে, হ্যাভিং সেড দ্যাট, আমরা চাইলে এটাকে শুধু কুলম্বেও করতে পারতাম। ওদের মধ্যে ডিস্টেন্স ধরে নিচ্ছি ডি, তাহলে ডি স্কোয়ার হয়ে গেল। তারপর হচ্ছে ওদেরকে টাচ করানো হলো, তো টাচ করলে কি হবে? আচ্ছা, একটা 40 ছিল, এটা -20 ছিল, বাট ফোর্সের ক্ষেত্রে তো প্লাস মাইনাসে কিছু যায় আসে না, না? আচ্ছা, 40 আর -20কে যখন চার্জ মানে টাচ করানো হবে তখন কি হবে? ওদের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন হবে, তাই না? তো টোটাল চার্জ কত? 40 আর -20 চার্জ হচ্ছে টোটাল 20 মাইক্রোকুলাম, প্লাস মাইনাস অ্যাড করে 20 মাইক্রোকুলাম। তো 20 মাইক্রোকুলাম যখন দুজনের মধ্যে ডিভাইড হয়ে যাবে, কত হয়ে যাবে? প্রত্যেকের মধ্যে 10 হয়ে যাবে। এখন এখানেও 10 মাইক্রোকুলাম, এখানেও 10 মাইক্রোকুলাম, ঠিক আছে? 40 -20 হচ্ছে 20 মাইক্রোকুলাম, 2 দিয়ে ডিভাইড করলে ওটা 10 মাইক্রোকুলাম, 10 মাইক্রোকুলাম হয়ে গেল। তো এখন ওদের মধ্যে ফোর্সটা কত হবে? F2 = হবে হচ্ছে 1/4πε0 10 ইন্টু 10 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই ওদের মধ্যে ডিস্টেন্স কত? ডি স্কোয়ার, সেমই রয়েছে। তাহলে এখানে ছিল হচ্ছে 40 ইন্টু 20 মানে হচ্ছে 800, হ্যাঁ, আর এখানে হচ্ছে 10 ইন্টু 10 মানে 100। তো এখন কথাটা খেয়াল রাখতে হবে হচ্ছে এই দুটো ছাড়া বাকি সমস্ত প্যারামিটার সেম, তাই বুদ্ধিমত্তার কাজ এটাই বলে এই সমস্ত বেকার জিনিসপত্র বাদ দাও, শুধু 800 আর 10 800 আর 100 রেশিও বার করো। তার মানে F1:F2 মানে হচ্ছে F1:F2 মানে হচ্ছে 800:100, মানে 8:1। তো 8:1 কোথায় আছে? 8:1 দেখো, বলেছে ওরা ইনিশিয়াল আর ফাইনাল, তো অনেকে এটা হুট করে করে দিতে পারে, না এটা তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়ে গেল। দে আর আস্কিং ইনিশিয়াল মাইনাস ফাইনাল, তাহলে এইটা হবে 8:1, 8:1। তারপরে কি বলেছে? 2 ওহম রোধ বিশিষ্ট কতগুলি রোধক ব্যবহার করে 1.5 ওহম তুল্য রোধ সৃষ্টি করা যায়? ওকে, ভালো কথা হচ্ছে, সবচেয়ে বোঝার চেষ্টা করো, যখন 2 ওহমকে করলে 1 হবে, 1 এর সঙ্গে 1,
ওকে, ভ্যালু কমানো হচ্ছে, তাই তো? ভ্যালু কমানো হচ্ছে, ভ্যালু কমিয়ে কত করা হচ্ছে? 1.5। একটু ভালো করে ভেবে দেখা যাক যে আমরা 1.5 ফিগারটা বানাতে পারি কীরকমভাবে। দারুণ তো জিনিসটা, এটা কমন সেন্স ছাড়া হবে না। আচ্ছা, 1.5 মানে হচ্ছে 1+0.5, তাই না? 1+0.5। আচ্ছা, তোমাদেরকে ব্রেক করে জিজ্ঞেস করছি, একটু বলবে আমাকে 2 ওহমকে 1 ওহম বানাতে গেলে, 2 ওহমকে 1 ওহম বানাতে গেলে আমার কটা রেজিস্ট্যান্স লাগবে? এরকম 2 ওহমের, প্লিজ টেল মি। 2 ওহমকে 1 ওহম বানাতে গেলে কতগুলো রেজিস্ট্যান্স লাগবে? তাড়াতাড়ি করে চলো, আনমিউট করে বলো, আনমিউট করে বলো। 2 ওহমকে 1 ওহম বানাতে গেলে দুটো লাগবে, তাই তো? কি কানেকশন, সিরিজ না প্যারালাল? সিরিজ না প্যারালাল? তো কেউ বলেই না। প্যারালাল, প্যারেল প্যারালাল, রাইট। আচ্ছা, এবার বলো, তাহলে 2 ওহমকে 1 বানাতে গেলে হচ্ছে দুখানা লাগবে প্যারালালে, ভালো কথা। আচ্ছা, 2 ওহমকে 0.5 বানাতে গেলে কি করতে হবে? কটা লাগবে আমার? 2 ওহমকে 0.5 বানাতে গেলে কি করতে হবে? আরে 1-এর হাফ করতে হবে না, মানে আরো 4খানা লাগাতে হবে। ইয়েস, 4খানা প্যারালালে। তো এখানে 2খানা প্যারালাল, এখানে 4খানা প্যারালাল, তারপরে ওদের কি করবো? সিরিজে অ্যাড করে দেবো। তো এই 2খানা আর এখানে 4খানা, একটা, দুটো, তিনটে, চারটে, 4খানাকে অ্যাড করে দেবো। তো 2খানা প্যারালাল, 4খানা প্যারালাল, ওদের মধ্যে সিরিজ, মানে টোটাল 6টা লাগবে। 6টা, ঠিক আছে। তারপর কি বলেছে? দুটো ইনফাইনাইটলি লং ওয়্যার, তাদের মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে, প্রতিটি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 4 × 10⁻⁶ নিউটন পার মিটার। তাহলে ওদের মধ্যবর্তী দূরত্ব কত? আবার সেই একই অঙ্ক। কি অঙ্ক? ফোর্স ইকুয়ালস টু হচ্ছে, আমরা জানি ILB, প্রতি একক দৈর্ঘ্য, মানে পার্মানেন্ট লেন্থ বলেছে তাই এল হয়ে যাবে 1, তাহলে I × B। বি এর ফর্মুলা হচ্ছে μ0I/2πr, তাহলে এটা আসছে আমার μ0I²/2πr, এটা হচ্ছে এফ। এখন এফ এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে কত? এফ হচ্ছে 4 × 10⁻⁶, 4 × 10⁻⁶। আর আমাকে আর বার করতে বলেছে না, তো আরটাকে এদিকে নিয়ে আসি বরঞ্চ, আরটাকে এদিকে নিয়ে এলাম। ইকুয়ালস টু এদিকটায় মিউ জিরো, মিউ জিরোর ভ্যালু হচ্ছে 4π × 10⁻⁷, কারেন্ট হচ্ছে 2² মানে 4 ডিভাইডেড বাই নিচে 2π, আর ফোর্স হচ্ছে 4 × 10⁻⁶, ভালো কথা। তো 4 কেটে যাবে, 10⁻⁶, 10⁻⁷ কেটে উপরে 10⁻1 হয়ে যাবে, 2π 4π কেটে হয়ে যাবে শুধু 2। তাহলে 2 × 10⁻1 মানে 0.2, কোথায় আছে 0.2? 0.2 মিটার বেরোচ্ছে। 0.2 মিটার মানে হচ্ছে 20 সেন্টিমিটার। 0.2 মিটার মানে হচ্ছে 20 সেন্টিমিটার, কোথায় আছে? অপশন সি, অপশন সি। তারপর হচ্ছে দর্পণের কোশ্চেন, পাত্তাই দেবো না। নেক্সট, তারপরে কি বলছে? কোন প্রিজমের প্রতিসারক কোণ 60°। প্রতিসারক কোণ মানে কি বলতো? প্রতিসারক কোণ মানে হচ্ছে রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল। ওই যে প্রিজমের যে উপরে যে অ্যাঙ্গেলটা হয় না, ওটাকে বলা হচ্ছে প্রতিসারক কোণ বা রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল, ঠিক আছে? তার ভ্যালু দিয়ে দিচ্ছে 60°, ভালো কথা। আর মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলে দিয়েছে 40°। তাহলে দে আর আস্কিং প্রতিসরণ কোণ কত, মানে রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল কত, মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত। তো ভালো কথা, ফর্মুলা কি জানি আমরা? ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে I1 + I2 - A, I1 - I2 - A, তাই তো? ও প্রতিসারক কোণ মানে এর ভ্যালু তো বলে দিয়েছে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাও হবে, অসুবিধা নেই, অসুবিধা নেই। কারণ আমরা ডেল্টা এম ইকুয়ালস টু ছিল হচ্ছে আমাদের, যদি মিনিমাম ডেভিয়েশন হয় তাহলে এই দুটো সেম হবে, তাহলে হবে 2I - A। তো ডেল্টা এম এর ভ্যালু হচ্ছে 40 ইকুয়ালস টু 2I - A। তো এর ভ্যালু হচ্ছে 60, তো 60 দিকটায় গেলে হয়ে যাবে হচ্ছে 100। তাহলে আমার 2I ইকুয়ালস টু আসছে 100, তাহলে I ইকুয়ালস টু আসবে 50°। আর I যদি আমার 50° আসে,
and থিঙ্ক আমাদের এটা ধরে নিয়েই করতে হবে। বলছে কি ধরে নিতে হবে? আমরা জানি যে বাইরের যে মিউ ওয়ান সাইন আই ইকুয়ালস টু মিউ টু সাইন আর, বেশ। তো এয়ারের জন্য এটা 1 হয়ে যাবে, তাহলে সাইন 50 ইকুয়ালস টু মিউ টু, গ্লাসের জন্য হয়ে যাবে 1.5 সাইন আর। এবার আর এর ভ্যালু বার করতে হবে আমাদের। তো এক কাজ করো, ক্যাসিওতে মারো, সাইন আর ইকুয়ালস টু সাইন 50 কত হয় দেখো তো ক্যাসিওতে। সাইন 50 তাকে 1.5 দিয়ে ডিভাইড করো, সাইন 50কে 1.5 দিয়ে ডিভাইড করো, তাতেই করে কত আসছে আনমিউট করে বলো। 0.5106। এটা কি ডিভাইড করে বললে? হ্যাঁ। আচ্ছা, যেটা এসছে রেখে দাও, তারপরে করো সাইন ইনভার্স অফ অ্যান্সার। সাইন ইনভার্স অফ অ্যান্সার করো, কত আসছে বলো। 30.710। তাহলে এটা হবে 30.710, মানে হচ্ছে এটা হবে অপশন বি, 30 ডিগ্রি। তাই তো মনে হচ্ছে। যাই হোক, নেক্সট। তারপরে বলছে আচ্ছা, লাইটের ইন্টারফারেন্স মানে ব্যতিচারে ড্যাশ সংরক্ষিত হয়, শূন্যস্থানের সঠিক শব্দটি হলো এনার্জি। কারণ লাইটের যখন ইন্টারফারেন্স হয় তখন লাইট এনার্জি জাস্ট একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সমিট হয়, কিন্তু নতুন তৈরিও হয় না বা ধ্বংসও হয় না, তো এটা এনার্জি হবে। তারপরে কি আছে, নেক্সট কোশ্চেন, সেটা পাঠিয়ে দিই। তারপরে নেক্সট কি বলছে? আচ্ছা, এন গেটের অঙ্ক বাদ, দেখে লাভ নেই। পিএন ডায়োডে রিভার্স বায়াস অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকলে ডায়োডের কারেন্ট কারেন্ট ওকে ওকে, অতিমাত্রায় বাড়ালে কি হবে মনে আছে? এই বলতে পারবে? রিভার্স বায়াসে হঠাৎ করে কি হয় মনে আছে? যদি খুব রিভার্স বায়াস বাড়িয়ে দিই তখন কি হয় গো? ব্রেকডাউন হয়ে যায় না? ব্রেকডাউন হলে গ্রাফটা কিরকম হয়? এরকমভাবে হয়ে যায় না জিনিসটা? এভাবে হাঁটতে 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 করে হুট করে বেড়ে যায়, দ্যাট ইজ ব্রেকডাউন কারেন্ট। হঠাৎ বৃদ্ধি পায়, হঠাৎ বৃদ্ধি পায়, অতিমাত্রায় বাড়াতে বলেছে। হ্যাঁ, তারপর বলেছে যে ইম্পিউরিটি জার্মেনিয়ামের সঙ্গে জার্মেনিয়াম তো ইন্ট্রোডিউস সেমিকন্ডাক্টর, তার সঙ্গে এন টাইপ। এন টাইপ পড়াতে গেলে হচ্ছে গ্রুপ 15 এলিমেন্টস। গ্রুপ 15 মানে হচ্ছে যারা পেন্টাভ্যালেন্ট হয়, মানে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, তো আর্সেনিক রয়েছে, অবভিয়াসলি এটাই হবে। খুবই সহজ জিনিস। নেক্সট, তারপর কি বলেছে? যদি কোনো ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করা হয় তবে তার সঞ্চিত শক্তি 21% বৃদ্ধি পায়। তাহলে ধারকের মূল আধান তার ছিল কত? বেশ। আচ্ছা, ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সিভি স্কোয়ার, আমরা জানি। আর সি ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি, ও আচ্ছা, একটা ফর্ম দিয়ে করতে পারি এটাকে আমরা, কিউ বাই ভি, মানে হচ্ছে হাফ কিউ ভি। কেন? এটা হচ্ছে সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি, তো ভি স্কোয়ার, তো একটা ভি কেটে গেলে কিউ ভি পড়ে থাকবে, তাহলে ই ইকুয়ালস টু হাফ
কিউভি। তো এখন আমি যদি আধানটাকে 2 কুলম্ব বাড়াই, তাহলে সঞ্চিত শক্তি 21% বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আধান 2 কুলম্ব বাড়ানো মানে এটা হয়ে যাবে কিউ প্লাস টু। বিভব তো আর পাল্টে যাবে না, বিভবটা তো সেমই থাকছে। আধানকে বাড়ানো হচ্ছে, আধান বাড়ানো হচ্ছে, তাহলে শক্তিও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে E1 ধরলাম, তাহলে E2 ইকোয়ালস টু কত হবে? E2 হয়ে যাবে হচ্ছে E1 প্লাস 21% অফ E1, মানে আসছে 121 E1 বাই 100, এটা হচ্ছে E2 ভ্যালু। তো E2 ইকোয়ালস টু কী হবে? হাফ ইন্টু চার্জ হয়ে গেছে এখন কিউ প্লাস টু ইন্টু ভি স্কোয়ার। আচ্ছা, তো তাহলে আমরা বলতে পারি যে E2 ইকোয়ালস টু কত? E2 ইকোয়ালস টু হচ্ছে 121 E1 বাই 100 ইকুয়ালস টু হাফ কিউ প্লাস টু ইন্টু ভি স্কোয়ার। আর E1 এর জায়গায় বসিয়ে দেবো এইটা, না ভি স্কোয়ার কেন হচ্ছে, শুধু ভি হবে। E1 এর জায়গায় বসে যাবে হাফ কিউভি, হাফ কিউভি ইজ ইকুয়ালস টু হাফ কিউ প্লাস টু ইন্টু ভি। তো ভি কেটে যাক, হাফ হাফ কেটে যাক, এখানে থাকছে হচ্ছে 121 বাই 100, 121 100 মানে হচ্ছে 1.21 কিউ ইকুয়ালস টু এদিকটায় থাকছে হচ্ছে কিউ প্লাস টু। তো তাহলে কিউটা ওদিকে চলে যাবে না, এটা এভাবে হবে না। বিভব বাড়ানো হলে না, আধান বাড়ানো হলে বিভবটাও চেঞ্জ হবে। 1 মিনিট, দাঁড়া দাঁড়া, 21% বৃদ্ধি পাচ্ছে। দেন মেজর ভুল, ক্যাপাসিটারে যখন আমরা চার্জ চেঞ্জ করি তখন ওর পোটেনশিয়াল চেঞ্জ হয়ে যায়, কিন্তু একটা প্যারামিটার থাকে যেটা চেঞ্জ হয় না, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স। কারণ ক্যাপাসিটেন্স ওর নিজের প্রপার্টি, তো আমরা ওইটা ধরে করবো না, আমরা পোটেনশিয়াল ধরে কেন করতে যাবো, দূর ব্যাংকটা। তো এনার্জির ফর্মুলা আমরা ধরবো হচ্ছে ওই যে তিনখানা ফর্মুলা আমি লিখিয়েছিলাম আমি, একটা ছিল হাফ কিউভি, হাফ সিভি স্কোয়ার আর হাফ কিউ স্কোয়ার বাই সি। তো আমরা ওই ফর্মুলাটা দিয়ে করি না, হাফ কিউ স্কোয়ার বাই সি। কারণ এটা সুবিধাটা কী হবে? সুবিধা এটাই হবে যে আমার ক্যাপাসিটারটা তো চেঞ্জ হয়ে যাবে, ওটা তো সেমই থাকবে। তো E1 ইজ ইকুয়ালস টু হচ্ছে এটা হাফ কিউ স্কোয়ার বাই সি, আর E2 ইকুয়ালস টু কি? E2 হচ্ছে হাফ কিউ প্লাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি। ক্যাপাসিটেন্স সেম থাকবে। এবার আমরা জানি কতটা E2 ইকুয়ালস টু কি? E2 হচ্ছে 21% ইনক্রিজ করেছে, মানে 121 ই বাই 100, E1 বাই 100। তো E1 এর জায়গায় ভ্যালু বসে দিচ্ছি, E2 জায়গায় বসে দিচ্ছি। E2 হচ্ছে হাফ কিউ প্লাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি, আর 121টা হয়ে যাবে হচ্ছে 121 বাই 100। E1 এর জায়গায় বসবে হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি। মজার কথা হচ্ছে কেউ কেউ ভাববে কি আমাদের ভাঙতে হবে, না ভাঙতে হবে না, কারণ হাফ হাফ কেটে যাবে, সি সি কেটে যাবে, তাহলে পড়ে থাকছে হচ্ছে কিউ প্লাস টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 121 বাই 100 ইন্টু কিউ স্কোয়ার। এবার রুট করে দিই যদি, তাহলে হয়ে যাবে কিউ প্লাস টু, কিউ প্লাস টু ইকুয়ালস টু 121 হচ্ছে 11, 100 হচ্ছে 10 ইন্টু কিউ। 10টা ওদিকে চলে গেলে হয়ে যাবে 10 কিউ প্লাস 20 ইকুয়ালস টু 11 কিউ। তাহলে আমার 10 কিউটা এদিকে আসলে হয়ে যাবে শুধু কিউ, কিউ ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 20 কুলম্ব। ওকে, কিউ ইজ ইকুয়ালস টু 20 কুলম্ব, মানে অপশান বি, অপশান বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট এই জায়গাটা মুছে দিই। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলছে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে 4i, বাচ্চা কোশ্চেন, 4i প্লাস 5j প্লাস 3k ক্যাপ, 3k ক্যাপ। তার সঙ্গে বলছে কি, এটা সারফেস দেওয়া রয়েছে
4i ক্যাপ মাইনাস এ জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, রাইট? এখন বলছি এদের মধ্যে ফ্লাক্স জিরো হলে এর ভ্যালু কত হবে, ঠিক আছে? ফ্লাক্সের ফর্মুলা আমরা কি জানি? ফ্লাক্স ইকুয়ালস টু হচ্ছে ই ডট এস, এই তো ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া, কিন্তু এখানে ভেক্টর ফর্মে রয়েছে, তো এই ডট প্রোডাক্ট নিতে হলো আমাদের। তো ফাইয়ের ভ্যালু জিরোই বলে দিয়েছে ওরা, ভালো কথা, জিরো বলে দিয়েছে। এই ধরনের অঙ্ক তো তোমরা ম্যাথসে করো, তো দুটো ডট প্রোডাক্ট করে ফেলো না, একেবারে করে দিচ্ছি। 4 × 4 মানে হয়ে যাবে 16, 5 × -a মানে হয়ে যাবে -5a, 2 × 3 মানে হয়ে যাবে 6, তাহলে আসছে 16 - 5a + 6 মানে হচ্ছে 22 - 5a, তাহলে এটা আসছে 5a = 22, মানে এর ভ্যালু আসবে হচ্ছে 22/5, মানে কাটলে আসবে 4.4 আছে, 4.4, অপশান ডি, অপশান ডি 4.4। তারপরে কোশ্চেন কী বলেছে, পাঁচটা সমান ধারক মানে প্রত্যেকটা ভ্যালু সি, এরকম কতগুলো আছে, পাঁচখানা, শ্রেণীতে যুক্ত করলে তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে 5/c হয়ে যাবে, মানে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হয়ে যাবে c/5, ঠিক আছে? তাহলে তুল্য ধারক কত হয় 4 মাইক্রোফ্যারাড, ওকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, তাহলে প্রত্যেকটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড করে, 20 মাইক্রোফ্যারাড। এখন এগুলোকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে 4 ভোল্ট বিভব পার্থক্যকে আহিত করলে মোট কত শক্তি ধারকে সঞ্চিত হবে, ভেরি গুড। এই এরকম 20 মাইক্রোফ্যারাড পাঁচখানাকে আমরা প্যারালালি যুক্ত করছি, তাহলে ওটা হয়ে যাবে 100 মাইক্রোফ্যারাড, কারণ সবকটা অ্যাড হয়ে যাবে, 5 × 20 মানে 100 মাইক্রোফ্যারাড। 100 মাইক্রোফ্যারাডের সঙ্গে কত ভোল্টেজ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ক্যাপাসিটেন্স, ভোল্টেজ হচ্ছে দেওয়া হয়েছে 400 ভোল্ট, ওকে। তো এনার্জি ফর্মুলা কী হয়, এনার্জি ইকুয়ালস টু হচ্ছে হাফ সিভি স্কোয়ার, হাফ ইন্টু 100, 100 × 10⁻6 হবে, ইন্টু 400 তার স্কোয়ার, মানে হয়ে যাবে 16 তো, ইন্টু 10⁻4 ইন্টু 10⁻6 মাইক্রোফ্যারাডের জন্য 10⁻6, আর এটার জন্য 10⁻4, আচ্ছা 100 × 10⁻6 মানে 10⁻4, 10⁻4 10⁻4 মানে শুধু 1, তাহলে থাকছে হাফ ইন্টু 16 মানে 8 জুল, কোথায় আছে, অপশন ডি, ওয়াহ, না বুঝতে পারলে বলবে। তারপরে তারপরে কি আছে, কোথায় গেল, আচ্ছা এটা একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি এই জিনিসটা তোমাদের করাবো, ঠিক আছে? এই ডিফারেন্স বিটুইন মিউ ই অ্যান্ড মিউ এন, এটা তোমাদের করানো হবে, এটা করানো হয়নি এখন পর্যন্ত। বলেছে কি, ফর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ইলেকট্রনের মোবিলিটি মিউ ই আর হোলের মোবিলিটি মিউ এন হলে নিচের কোন উক্তিটি ঠিক? মনে রাখবে সবসময়ের জন্য, ফর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর মিউ ই ইজ ইকুয়ালস টু মিউ এন হয়, ঠিক আছে? ফর এন টাইপ সেমিকন্ডাক্টর মিউ ই গ্রেটার দ্যান মিউ এন হয়, অ্যান্ড মিউ এন, এটা মিউ এইচ হওয়া উচিত, অ্যাকচুয়ালি ওরা মিউ এন লিখে ফেলেছে। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের জন্য মিউ ই লেস দ্যান মিউ এন হয়, মনে রাখবে। তো ওরা সেমিকন্ডাক্টরে বলেছে, মানে উই হ্যাভ টু টেক ইট বাই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? উই হ্যাভ টু টেক ইট ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, আমরা জোর করে নিতে পারবো না ওটা। তারপরে কি বলেছে, তারপর বলেছে হচ্ছে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপে আই তড়িৎ প্রবাহ লুপের কেন্দ্রে চৌম্বকক্ষেত্র B1, আবার আই তড়িৎবাহী একটি দীর্ঘ ঋজুৎ পরিবাহী থেকে আর দূরত্বে চৌম্বকক্ষেত্র B2 হলে B1:B2 কী হবে, ওকে ওকে ওকে, দীর্ঘ মানেই অসীম দৈর্ঘ্য। সো আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়ালস টু হচ্ছে μ0I/2r, এটা হচ্ছে লুপের জন্য, B1 হচ্ছে লুপ ছিল তাই আমি নিলাম μ0I/2r। আবার যদি আমি অসীম দৈর্ঘ্য ঋজু তারের জন্য বলি তাহলে ফর্মুলাটা হবে হচ্ছে μ0I/2πr, ঠিক আছে? না, হোয়াট ইজ দ্য রেশিও অফ B1:B2? B1:B2 হয়ে যাবে হচ্ছে সব কেটে যাবে, সব কেটে গিয়ে শুধু কী পড়ে থাকবে এখানটা, এখানে পড়ে থাকবে 1:1/π, এটা সব কেটে যাবে, 1:1/π পড়ে থাকবে, তো পাই দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে π:1, ঠিক আছে? সো দিস উইল বি অ্যান্সার, অপশান এ। অপশান এ। তারপরে হচ্ছে কোনো স্থানের ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, অনুভূমিক মানে হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হরাইজন্টাল কম্পোনেন্ট কত বলেছে, √3/2, না বলেছে, ওকে, আচ্ছা 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 আচ্ছা, বলেছে হরাইজন্টাল কম্পোনেন্ট BH, রেজাল্টেন্টের √3/2 টাইমস, আচ্ছা আবার বলি, হরাইজন্টালটা রেজাল্টেন্টের √3/2 টাইমস, তাহলে
বিনতিকোণ মানে থিটার ভ্যালু কত বার করতে বলেছে। ওকে, ভেরি ইজি, বিকজ এটা আমাদের কেসটা ছিল চৌম্বক প্রাবল্যের ক্ষেত্রে। এদিকে থাকতো ইন্টেন্সিটিটা, এদিকটা থাকতো বিএইচ, এদিকটা থাকতো ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো থিটা ইজ ইকুয়ালস টু কী হতো, থিটা ইজ ইকুয়ালস টু হতো হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু, যদি আমি এটাকে থিটা ধরি, তো থিটার রেসপেক্টে কী করে করবো, থিটার রেসপেক্টে যদি করি, আচ্ছা এটা থিটা হলে এটাও থিটা, সহজে করছি, এটা থিটা হলে এটাও থিটা, এটা বি, এটা বিএইচ, কোন ফর্মুলা দিয়ে হবে, এটা কজের ফর্মুলা দিয়ে হবে। সো কস থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে বিএইচ বাই বি। কারণ দেখো যদি এটা তোমাদের বিএইচ হয় তো এটাও বিএইচ হবে, বিএইচ বাই বি। তো থিটা ইজ ইকুয়ালস টু কী হবে, কজ ইনভার্স বিএইচ বাই বি। এবার বিএইচ মানে হচ্ছে √3/2 ইন্টু বি, তো বি কেটে গিয়ে শুধু কজ ইনভার্স √3/2 পড়ে থাকবে। কজ ইনভার্স √3/2 মানে কি হয়, কজ ইনভার্স √3/2, √3/2 মানে হচ্ছে কজের কোন অ্যাঙ্গেলটা, কজ 30, তাই না? তাহলে এটা 30 ডিগ্রি চলে আসবে, 30 ডিগ্রি বিনতিকোণ কোথায় আছে, অপশানে 30 ডিগ্রি বিনতিকোণ। আচ্ছা, পাওয়ারের ফর্মুলা তোমাদের নেই, তাই পাওয়ার করে লাভ নেই। আচ্ছা, বৃত্তাকার কুণ্ডলী ওটা করতে হবে আমাদেরকে, এটা পাঠিয়ে দিই আগে। বৃত্তাকার কুণ্ডলী কোথায় গেল, বৃত্তাকার কুণ্ডলী, বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলীর চৌম্বক ভ্রামক দিয়ে দিয়েছে। আচ্ছা, চৌম্বক ভ্রামক দিয়ে দিয়েছে, ম্যাগনেটিক মোমেন্ট, কুণ্ডলীর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার ও পাক সংখ্যা 10 হলে কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহের মান হবে। এটা আমাদের ছিল। ওকে, ম্যাগনেটিক মোমেন্ট দেওয়া আছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, পাক সংখ্যা দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু আমি দেখছি, তোমরা পারলে তোমরা একটু বলো, ওকে একটু দেখতে হবে এটা। নেক্সট তারপরে হচ্ছে বিশুদ্ধ সিলিকন। বিশুদ্ধ সিলিকনের সঙ্গে দেখো, সিলিকন হচ্ছে গ্রুপ 14, সিলিকন জার্মেনিয়াম, ও তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তার সঙ্গে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে গেলে, এটা একটু নিয়ে রাখি, ওয়েট, দেখতে হবে যখন, যাই হোক। আচ্ছা কী বলছে তারপরে, তারপরে প্রবলেম, হুম, বিশুদ্ধ সিলিকনের সঙ্গে যা মিশিয়ে একটি পি শ্রেণী তেরিকা, নয় হচ্ছে না কোশ্চেনটা, যা মিশিয়ে একটি বৃত্তাকার পি টাইপ অর্ধপরিবাহন হয়। তো পি টাইপ মানে হচ্ছে একটা ইলেকট্রন কম থাকতে হবে, তো একটা ইলেকট্রন কম মানে গ্রুপ 13 এলিমেন্ট থাকতে হবে। গ্রুপ 13 এলিমেন্ট কারা কারা হয় আমরা জানি, বোরন, গ্যালিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থুলিয়াম, এগুলো হয়। তো এখানে কী দিয়েছে, ফসফরাস হবে না, আর্সেনিক হবে না, গ্রুপ 15, অ্যান্টিমনি হবে না, অ্যালুমিনিয়াম একমাত্র এটাই হতে পারে, অ্যালুমিনিয়াম, অপশান ডি কারেক্ট। 30 সেন্টিমিটার ফোকাস লেংথের একটি উত্তল দর্পণ, দর্পণ মানেই করবো না, পাতি, অ্যান্ড অর্গেট করবো না। কোন তরঙ্গ দৈর্ঘ্যে আলোর বিক্ষেপণ সর্বাধিক বেশি, আলোর বিক্ষেপণ মানে হচ্ছে ওই ডিফ্র্যাকশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কার ডিফ্র্যাকশন বেশি হবে, যার যার ওয়েভলেংথ যত বেশি তার ডিফ্র্যাকশন তত বেশি, মনে রাখবে। তো ওয়েভলেংথ কার বেশি আছে, এইটা 850 ন্যানোমিটার, 850 ন্যানোমিটার। ওকে, তারপর হচ্ছে নিম্নলিখিত কোন ডায়োডটি সম্মুখ বায়াসে রয়েছে, চলো চেক করি। আর এই ব্যাংকটা গেল, কোনটা সম্মুখ বায়াসে রয়েছে, যেখানে পি সাইডের পোটেনশিয়াল বেশি, এন সাইডের পোটেনশিয়াল কম, সেটাই হবে। এখানে তো -2, এখানে 0, এখানে -4, আ দারুণ, অপশান বি হবে, কেন বলো তো, পি সাইডে 0 ভোল্ট রয়েছে, এন সাইডে -2 রয়েছে, তো এখানে তো বেশি কম্পারেটিভলি, অপশান বি হবে, দারুণ তো, এটাও নিয়ে রাখলাম। নেক্সট তারপরে আর কি আছে, বাড়িতে কিন্তু এগুলো সব ভালো করে দেখবে এবং সলভ করবে।
কি বলেছে 1 কুলম্ব তড়িতাধানের ইলেকট্রনের সংখ্যা কত মান, ইলেকট্রনের সংখ্যা কত মান কী করে বার করা হয়, কিউ ইজ ইকুয়ালস টু এন ই, তাহলে এন ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে কিউ বাই ই, কিউ এর মান হচ্ছে 1 আর ইলেকট্রনের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। চলো ক্যাসিওতে মারো বার করো, ক্যাসিওতে মারো বার করো তাড়াতাড়ি করে। অপশন বি হবে আই থিঙ্ক। কত আসছে, কোন অপশনটা আসছে? 6.25 into 10⁻18. ওকে, অপশন বি, ভেরি গুড। 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্সে এটা ধারককে দিয়ে এটা করলে কৃতকার্য হবে, কৃতকার্যের ফর্মুলা কী হবে, ডাব্লিউ ইকুয়ালস টু ওই একই যা ওর মধ্যে এনার্জি স্টোর হয় ওটাই হচ্ছে ওর ফর্মুলা ওয়ার্ক ডানের, হাফ সিবি স্কোয়ার। সো হাফ ইন্টু, আচ্ছা এখানে চার্জ দিয়ে করতে হবে ফর্মুলাটা, হাফ কিউ স্কোয়ার বাই সি। তো কত চার্জ দিয়েছে, চার্জ দিয়েছে হচ্ছে 8 ইন্টু 10⁻⁻18 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপাসিটেন্স হচ্ছে 100 ইন্টু 10⁻⁻6 মানে 10⁻⁻4 হয়ে যাবে, এটা 10⁻⁻4 উপরে হচ্ছে হাফ ইন্টু 64 ইন্টু 10⁻⁻36 ডিভাইডেড বাই 10⁻⁻4, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 32, তাহলে এটা 32 ইন্টু 10⁻32, এনার্জি কত জুল, 32 ইন্টু 10⁻32 প্রথমেই রয়েছে, এত ওয়ার্ক ডান করতে হবে। হার্নেট ওয়াট 40 বার, দেখবোই না, জীবনেও দেখবো না, পাওয়ার রয়েছে। এল বাহুবিশিষ্ট একটি বর্গাকৃতি তারের মধ্যে দিয়ে আই প্রবাহমাত্রা চালিত হলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে, উড়ি বাবা, ওটা দিয়ে করি, নিচ দিয়ে করবো। সো এটা মনে হয় আগে একবার হয়েছিল আমাদের। এই একটা বর্গাকৃতির তার রয়েছে, ঠিক আছে, এখান দিয়ে আই যাচ্ছে, এখান দিয়েও আই যাচ্ছে, এখান দিয়েও আই যাচ্ছে, এখান দিয়েও আই যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকটার জন্যই বোঝাই যাচ্ছে বাই ইউজিং থাম রাইট হ্যান্ড গ্রিপ টুল আমরা বলতেই পারি যে প্রত্যেকটার জন্যই ম্যাগনেটিক ফিল্ডটা আপওয়ার্ড হবে, তাই তো, পারপেন্ডিকুলারলি, তাই সবকটাই অ্যাড করে দেবো আমরা। তো এখন দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে এল বাহু বিশিষ্ট, তো প্রত্যেকটা থেকে দূরত্ব কত, এখান থেকে দূরত্ব L/2, এখান থেকে দূরত্ব L/2, এখান থেকে L/2, এখান থেকে L/2, আর এগুলোর জন্য কি হিসেবে কাজ করছে এরা এরা তো অসীম দৈর্ঘ্য জুতার তো নয়, এখানে তো সমস্যা, এটা অসীম দৈর্ঘ্য জুতারের মতো কাজ করবে না। এটার জন্য কি হবে জানো, দাঁড়াও বলছি। বি এর ফর্মুলা ছিল হচ্ছে μ0I/4πr, এক মিনিট, ঠিকই বলছিলাম, সাইনই হবে। তো sin θ1 প্লাস বা sin φ1 প্লাস sin φ2 এটা ছিল আমাদের। এখন আমি যদি এই সেকশনটায় দেখি, কেন বলো তো আমি ওই μ0I/2πr দিয়ে করতে পারলাম না, কারণ এটা তো অসীম দৈর্ঘ্যের জুতার নয় না। তো এখান থেকে দেখতে গেলে উপরেও 45 ডিগ্রি, নিচেও 45 ডিগ্রি, কারণ এটা বর্গক্ষেত্র। তো এটা হবে μ0I/4πr ইন্টু sin45 প্লাস sin45, মানে হয়ে যাবে 1/√2 প্লাস 1/√2, মানে হয়ে যাবে μ0I/4πr ইন্টু 2 ইন্টু মানে 2/√2, 2/√2, এটা যদি আমি কাটি তাহলে এখানে নিচে আসবে 2, মানে আসছে μ0, আচ্ছা কাজ করি থাক,
এটাকে দিয়ে কাটি, তাহলে উপরে হয়ে যাবে √2, তাহলে থাকছে কি √2 μ0I/4πr। এটা হচ্ছে একটা অংশের জন্য। টোটাল 4টে অংশের জন্য কি হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে গুণ করলে এই 4টা কেটে যাবে, থাকবে কি √2 μ0I/πr, √2 μ0I/πr। কোথায় আছে এটা, এই যে এইটা। আর হবে না, এখানে এল হবে বেসিক্যালি, কিন্তু দূরত্বটাও তো গন্ডগোলের, দূরত্ব তো গন্ডগোল, এটাও হবে না, শিট 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 শিট, দূরত্বটা গন্ডগোল। এল তো নয় দূরত্বটা, দূরত্ব তো L/2, অর্ধেক তো, দূরত্বটা তো L/2, এল নয় L/2 দূরত্ব। তাহলে এখানে আরেক জায়গায় বসবে L/2, L/2 মানে কি হবে, 2টা উপরে চলে যাবে, মানে 2√2 হয়ে যাবে। এটা অপশান ডি, ভয়ানক জিনিস তো, অপশান ডি। একটু বুঝিয়ে দেবে, এরকম বুঝতে এবার পারবো। বুঝিয়ে দিতে হবে, রাইট, নিশ্চয়ই। তো এই একটা বর্গাকার তার রয়েছে, তারের প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, ফার্স্ট বুঝবে, হ্যাঁ। এবার আমি যখন তোমাদেরকে প্রথম দিন ওই অসীম দৈর্ঘ্য ঋজুতারের জন্য ডেরিভেশন করেছিলাম, মনে আছে, যখন ছবি এঁকেছিলাম একটা, এদিকে একটা অ্যাঙ্গেল ছিল φ1, এদিকে একটা অ্যাঙ্গেল ছিল φ2, তার জন্য আমার ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটা এসেছিল হচ্ছে μ0I/4πr সাইন φ1 প্লাস সাইন φ2। এটা হচ্ছে φ1 অ্যাঙ্গেল ছিল, φ2 অ্যাঙ্গেল ছিল। তো তুমি যদি আজকে ধরো এই অংশটায়, এটা হচ্ছে ওই কর্ণদ্বয়, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তো বলেছে এই পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে। তো ধরো কারেন্ট যাচ্ছে এরমভাবে, কারেন্ট এভাবে যাচ্ছে, ধরে নাও আই 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 আই। মোট কথা যদি এরমভাবে কারেন্টটা দিই আমরা, ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেক ক্ষেত্রে ভিতর দিকেই হবে, বাই ইউজিং রাইট হ্যান্ড গ্রিপ রুল, দেখো ভিতর দিকেই ঢুকছে। তো আগেরটা যেভাবে কারেন্টটাকে দিয়েছিলাম তাতে উপর দিকে হচ্ছিলো, তাই দিই না কেন, চারটের জন্য সেম দিকে হবে ম্যাগনেটিক ফিল্ডটা, এই পয়েন্টে তাই যোগ করে দেবো চারটেকে আমরা। তো যে কোনো একটা অংশের জন্য বার করি, তারপর 4 দিয়ে গুণ করে দেবো। তো কী করছি এখানটায় আমরা, আমি যদি এই তারের মধ্য অংশ থেকে একটা রকম দাগ কাটি, কিছুটা অ্যাঙ্গেল এদিকে, এদিকে φ1, এদিকে অ্যাঙ্গেল φ2, এই অ্যাঙ্গেলটা কত, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, কারণ বর্গক্ষেত্রকে সমকোণে ছেদ করে, তাই তো। তো ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটা কী হবে, বি ইকুয়ালস টু যে কোনো একটা অংশের জন্য μ0I/4πr, আর মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা কত, পুরোটা হচ্ছে এল, তাহলে এই অর্ধেকটা কত হবে, এই অর্ধেকটা কত হবে, L/2 হবে না, ইন্টু সাইন 45 প্লাস সাইন 45, মানে আসছে হচ্ছে μ0I/4πL/2, 1/√2 প্লাস 1/√2, এটা 1/√2, এটা 1/√2, টোটাল কত আসবে 2/√2। তো √2 দিয়ে কাটলে উপরে শুধু √2 আসছে, তাই তো। আর 2টা উপরে চলে গেলে কি হয়ে যাবে, 2√2 μ0I/4πL, এটা একটা অংশের জন্য। তো টোটাল 4টে অংশের জন্য কি হবে, 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 × 2 × √2 μ0I/4πL, 4 কেটে গেলে থাকছে হচ্ছে 2√2 μ0I/πL। এবার বুঝতে পেরেছো, হ্যাঁ। গুড। আচ্ছা, তারপরে কি বলছে, এন পাক সংখ্যা এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি কুণ্ডলীর মধ্যে আই অ্যাম্পিয়ার প্রকরণে কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের মান কত হবে। চুম্বক ভ্রামক, এটি আমরা গুলিয়ে যাচ্ছে কেন বারবার করে, চুম্বক ভ্রামক চুম্বক ভ্রামক চুম্বক ভ্রামক, ফর্মুলা ছিল হচ্ছে NIA, আই থিঙ্ক না, এন পাক সংখ্যা চুম্বক ভ্রামক NIA তো হবে আই থিঙ্ক। ওর ম্যাগনেটটা চুম্বক ভ্রামক যদি আমরা কম্পেয়ার করি, চুম্বক ভ্রামক আসছে IA, মনে পড়েছে, চুম্বক ভ্রামক ফর্মুলা হচ্ছে I × A, ঠিক আছে। বাট দ্য প্রবলেম ইজ এখানটায় রয়েছে হচ্ছে n সংখ্যক, তো n সংখ্যক থাকলে NIA হবে, NIA, n সংখ্যক থাকলে NIA হবে।
সুষম তড়িৎ ক্ষেত্রে ই বরাবর একটি তড়িৎ দ্বিমেরুকে ভ্রামককে পি 90 ডিগ্রি ঘোরাতে, এটা তো ওই ফর্মুলা হচ্ছে পি ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, তাই তো? তো ওয়ান মাইনাস কস থিটা কস 90 হয়ে যাবে, তাহলে এটা আসছে হচ্ছে শুধু পি। সুষম তড়িৎ ক্ষেত্রে ই বরাবর একটা ঘোরাতে কার্যের মান। এই অবস্থা হয়। সো আমাদের কাজের ফর্মুলা ছিল হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, ও বলে দিয়েছে তড়িৎ ক্ষেত্র বরাবর, তাহলে আমার ওই আগের অ্যাঙ্গেলটা লাগবে না, তো পিই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা দিয়েই হয়ে যাবে। নইলে আমাদের আবার এই ফর্মুলা ইউজ করতে হতো যে পিই ইন্টু কস থিটা ওয়ান মাইনাস কস থিটা, দরকার নেই, শুধু একটা দিয়েই হয়ে যাবে, কারণ তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা ছিল ওটা, তো কত অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, তাহলে হয়ে যাবে পিই ইন্টু ওয়ান মাইনাস কস 90। কস 90 মানে হচ্ছে জিরো, তাহলে হয়ে যাবে হচ্ছে পিই। কস 90 মানে জিরো, ওয়ান মাইনাস জিরো মানে হচ্ছে ওয়ান, শুধু পিই হয়ে যাবে, এটা অপশান এ। কারশফের প্রবাহ মাত্রার সূত্রটি আধানের সংরক্ষণ সূত্রকে মেনে চলে। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, চিত্রানুযায়ী এ ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার বাঁকানো হলো, লুপের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? এই অংশটা আর এই অংশটার জন্য কোনো চৌম্বক ক্ষেত্র হবে না, কারণ বর্ধিতাংশের উপরে রয়েছে, যা হবে এই অংশটার জন্য হবে। এই ব্যাকা অংশটা হচ্ছে একটা অর্ধবৃত্তের মতো কাজ করছে। সম্পূর্ণ বৃত্ত হলে ফর্মুলাটা হতো মিউ জিরো আই বাই টু এ, তাই তো? কারণ ব্যাসার্ধ এখানে এ আছে, এই যে এ দিয়ে দিয়েছে, বাট এটা অর্ধবৃত্ত রয়েছে, মানে আরও টু দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা ফোর এ হয়ে যাবে, নট টু এ, ইট উইল বি ফোর এ। মিউ জিরো আই বাই ফোর এ কোথায় আছে? এখানে এটা ক্যাপিটাল ই কেন দিয়েছে? নেশা করেছে নাকি? মিউ জিরো আই হবে এটা, মিউ জিরো আই বাই ফোর এ। একটি প্রিজমের প্রতিসরাঙ্ক রুট টু এবং প্রতিসরণ কোণ 60 ডিগ্রি হলে ন্যূনতম চুইতে নিঃসৃত হতে একটি আলোকরশ্মির আপতন কোণ হবে উবাবাগো। তো ডেল্টা এম ইজ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, ঠিক আছে? তো ন্যূনতম চ্যুতি যখন হয় তখন আই ওয়ান আর আই টুর মান তো সমান হয়, তাহলে এটা হয়ে যাবে টু আই মাইনাস এ। ডেল্টা এম এর মান কিছু বলে দেয়নি ওরা, ডেল্টা এম এর মান কিছু বলে দেয়নি। ডেল্টা এম এর মান যদি না বলবি তাহলে করবোটা কী করে রে? প্রতিসারক মানের মান বলে দিচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? প্রতিসারক মান যখন ডেল্টা এম হয় তখন দুটো জিনিস হয়, একটা হচ্ছে আর ওয়ান আর টু সমান হবে, আই ওয়ান আই টুও সমান হবে, খুব ভালো কথা। এবং আমরা জানি যে এ ইকুয়ালস টু হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, মানে টু আর, তাহলে টু আর যদি হয়, এ ইজ ইকুয়ালস টু যদি টু আর হয়, তাহলে আমরা বলতে পারি যে আর ইকুয়ালস টু হচ্ছে এ বাই টু। তো এর ভ্যালু হচ্ছে 60, 60/2 মানে কত হয়ে যাবে? 30 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, আপতন কোণ কত হবে? সেই একই ফর্মুলা দিয়ে আমরা বার করবো। কোন ফর্মুলা? স্নেলস ল, স্নেলস ল দিয়ে বার করবো আমরা। স্নেলস ল কি বলছে? মিউ ওয়ান সাইন আই ইকুয়ালস টু মিউ টু সাইন আর। মিউ ওয়ান হচ্ছে বায়ু, তাহলে ওটা ওয়ান হয়ে যাবে, সাইন আই মান বার করতে হবে আই এর। মিউ টু হচ্ছে প্রিজমের ভিতরেটা, রুট টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে সাইন আই ইকুয়ালস টু রুট টু ইন্টু হাফ, মানে আসছে হচ্ছে ওয়ান বাই রুট টু, ওয়া হা হা হা, ওয়ান বাই রুট টু আসছে। তো সাইন আই মানে ওয়ান বাই রুট টু, তাহলে এখানে আই এর ভ্যালু কত হবে? 45 ডিগ্রি না, 45 ডিগ্রি, তাহলে আপাতন কোণ হতে হবে 45 ডিগ্রি। বেশ, এটাও পাঠিয়ে দিই। সেই 6 পিই সাইন থিটা দিয়ে করতে পারতো। প্লিজ, আরে এটাই তো ভুল করো মা, ওটা হচ্ছে টর্ক, দ্যাট ইজ নট ওয়ার্ক ডান, দ্যাট ইজ টর্ক। টর্ক আর ওয়ার্ক ডানের মধ্যে সম্পর্ক, মানে জিনিস আলাদা পুরোপুরি। এটা কে যেন এই ভুলটা আরেকবার করেছিল, ওটা টর্ক, এটা হচ্ছে ওয়ার্ক ডান। পি সাইন থিটা হচ্ছে টর্ক, বেরিয়ে যাবে, হ্যাঁ ভুল করো না। নেক্সট 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 সমাবর্তন দেখবো না, সমাবর্তন আমাদের নেই। আচ্ছা,
নেক্সট তারপর কি বলছে, ইয়ং এর দ্বিরেখাচিত্র পেতে পরীক্ষায় চরম বিন্দু মানে ম্যাক্সিমা, আর তৃতীয় উজ্জ্বল বিন্দু, চরম বিন্দু মানে কি ওরা মিড পয়েন্টের কথা বলেছে নাকি? আচ্ছা, চরম বিন্দু মানে হচ্ছে ওই মাঝখানে জিরোটা, আর তৃতীয় উজ্জ্বল বলেছে, তৃতীয় উজ্জ্বল মানে হচ্ছে x3। ওদের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করছে, তাও আবার পাইয়ে বলছে, তার মানে এটা ওরা জিজ্ঞেস করছে হচ্ছে আমাদের কৌণিক বেদ, মানে অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ যেটা হয়, মানে অ্যাঙ্গুলার উইথ যেটা হয় ওটাই কি হবে? চরম বিন্দু মানে এটা কি? চরম বিন্দু ওরা মিড পয়েন্টের কথা বলেছে, ঠিক মিড পয়েন্ট থেকে থিটা এন। তো থিটা এন এর ফর্মুলা ছিল হচ্ছে, আমি ভুলে গেছি, থিটা এন এর ফর্মুলাটা কি ছিল একটু বলবে আমাকে? থিটা এন এর ফর্মুলা কি ছিল? x/d। হ্যাঁ, কি ছিল? দূর বলতে পারছে না। λ/d। ল্যামডা বাই ডি তো সবার জন্য সেম হয়ে যাবে তাহলে। in λ/d। এন ল্যামডা বাই ডি, এক্স এন বাই, এইটা ছিল না, ক্যাপিটাল ডি ছিল না? ওটা ওই tan থিটা বলতেছিল তো। কি বলে রে মেয়েটা? এন ল্যামডা বাই টু ডি থাকতে পারে, কারণ এক্স এন মানে হচ্ছে এন ল্যামডা বাই স্মল ডি, এন ল্যামডা বাই, যা সব ভুলিয়ে যাচ্ছে। xn মানে তো n ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে ছবিটাই আঁকি, এটা ছিল, এই ডিস্টেন্সটা ক্যাপিটাল ডি, আর ধরে নিচ্ছি এখান থেকে এক্স এন ডিস্টেন্সে রয়েছে, এটা এক্স এন ডিস্টেন্সে রয়েছে, হ্যাঁ ঠিকই তো। তো এই অ্যাঙ্গেলটা থিটা এন, তো টেন থিটা এন হচ্ছে তোমার এক্স এন বাই ডি, থিটার মান অত্যন্ত ক্ষুদ্র হলে থিটা এন ইজ ইকুয়ালস টু এক্স এন বাই ডি হবে, ঠিকই তো বললাম। কি রে, কি বলে মেয়েটা? আচ্ছা নেক্সট, তারপরে আমরা জানি যে এক্সএন এক্সএন ইজ ইকুয়ালস টু ফর্মুলা ছিল হচ্ছে আমাদের এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা ছিল আমার হচ্ছে এক্সএন এর ভ্যালু। তাহলে যদি এখানটায় বসিয়ে দিই, এটা চলে আসবে হচ্ছে এন ল্যামডা ক্যাপিটাল ডি স্মল ডি ইন্টু ক্যাপিটাল ডি, তো ক্যাপিটাল ডি কেটে যাবে, তাহলে এন ল্যামডা বাই স্মল ডি, এন ল্যামডা বাই স্মল ডি, ভেরি গুড। এন ল্যামডা বাই স্মল ডি যদি হয়, এন এর ভ্যালু হচ্ছে 3 নম্বর বলেছে, ল্যামডার ভ্যালু ল্যামডা 2 পাই বাই ল্যামডা হয় ওটা, কি আটকাচ্ছে রে? দাঁড়াও দেখছি, এটা খুব বেসিক কোশ্চেন যেটা মাথায় আসছে না এই মুহূর্তে, এটাও দেখতে হবে। চরম বিন্দু মানে কি? এটাই কথা, প্রবাবলি দে আর টকিং অ্যাবাউট দ্য মিড পয়েন্ট, এছাড়া তো কিছু হতে পারে না, কারণ চরম অবম মানে হচ্ছে সেই ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্ট, যেটা আমি ডিফ্র্যাকশনের চ্যাপ্টারে পড়েছিলাম। জার্মেনিয়াম ক্লাসে ফসফরাস অপদ্রব্য, ফসফরাস গ্রুপ 15 মানে এন টাইপ তৈরি হবে। জার্মেনিয়ামের সঙ্গে যেটা এন টাইপ তৈরি করতে গেলে আয়োডিন তো হতে পারে না, আয়োডিন তো গ্রুপ 17, কোনো কথাই হবে না। ইন্ডিয়াম হচ্ছে গ্রুপ 13 হবে না, আর্সেনিক হচ্ছে গ্রুপ 15, এটাই হবে, রাইট? বাইনারিতে দেখবো না আমরা, তাহলে একমাত্র কোনটা, আচ্ছা পাঠিয়ে দিই এটাও। বেশ, আজকে আমরা এত অবধি করলাম, নেক্সট দিন আমি এখান থেকে কন্টিনিউ করবো। আচ্ছা, আমার এখান থেকে কন্টিনিউ করাটা কিন্তু পিই ছিল, মানে কি পিই ছিল, যাই হোক। তো মোট কথা আমার এখান থেকে কন্টিনিউ থেকে বড় কথা হচ্ছে যে তোমরা কিন্তু নিজেদের মতো চালু রাখতে থাকো, ঠিক আছে? আমি জানি না এরপর থেকে কোথা থেকে করবো, কোনটা করবো, কোনো কন্টিনিউটি থাকবে এরকম কোনো ব্যাপার নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তোমরা এগুলোকে ফেস করবে, অ্যান্ড ইউর স্পিড শুড বি ভেরি ফাস্ট, ঠিক আছে? আমি যেমন দেখো, আমি যে স্পিডে করছি তোমাকে এর থেকেও বেশি স্পিডে করতে হবে। আমি যে কটা পেজ করলাম এই টাইমের মধ্যে তোমাকে এর থেকেও, কারণ দেখো তোমাদের আমার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা, তোমাদের সমস্ত ফর্মুলা মনে আছে, আমার ফর্মুলা মনে নেই। আমার যা মনে ছিল ওই দিয়ে আমি করছি, তোমাদেরকে আরও স্পিড বাড়াতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এর মধ্যে যে কটা পেজ আমাদের হলো, যে কটা কোশ্চেন আমাদের হলো,
ভিডিওটা গ্রুপে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারো, সলিউশনটাও পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের আরও স্পিডে করতে হবে এগুলো। এটা মুখস্থ করার জিনিস না, এগুলো তোমাদের দেখতে হবে আস্তে আস্তে করে। চলো লিভ করো।